শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আহ, জনপ্রিয় পোর্টাল আকাশ যাত্রার শুরু হয়ে ফেসবুক পেজে আপনাদের গেছে। কুয়েতের সমসাময়িক বিষয়ের উপর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আহ, বিশ্বের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের আশা এবং দৃঢ় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার সঙ্গে আজকে আহ, আমার আলোচনায় যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম এবং মরুলেখা পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুর রউফ মোল্লা। আমার সঙ্গে আরো আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই ভুইয়া। আমার সঙ্গে যুক্ত আছেন আহ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, এবং আমার সঙ্গে আছেন কুয়েত যুবলীগের আহ্বায়ক জনাব ইমাম উদ্দিন বাদল। আপনাদের চারজন সম্মানিত অতিথিকে আকাশ যাত্রা ফেসবুক পেজে কুয়েতের সমসাময়িক বিষয়ের উপর স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আশা রাখি ভালো আছেন। আমি আলোচনাটা শুরু করতে চাই আমাদের বিশিষ্ট সাংবাদিক আব্দুর রউফ মোল্লা ভাইকে দিয়ে। আব্দুর রউফ মোল্লা ভাই কেমন আছেন? আচ্ছা, শুনতে পাচ্ছি না। বাদল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু ক্লিয়ার শুনতে পাচ্ছি না। একটু আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না, বাদল ভাইও শুনতে পায় না পুরোপুরি। আচ্ছা, ফরিদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আব্দুল হাই ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভালো ওকে, ভালো শুনতে পাচ্ছি। তাহলে আমরা আলোচনা শুরু করি। ফরিদ ভাই, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আকার যাত্রাকে আজকের এই শুভ আলোচনা করার লক্ষ্যে। জি, আপনি নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের সবগুলো দেশই কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং অনেকগুলো দেশই কিন্তু করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে যে পদক্ষেপ গুলো গ্রহণ করেছে এবং তাতে করে তারা সফলতাও পেতে শুরু করেছে। আমরা যেহেতু কুয়েতের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, সেহেতু কুয়েতের এই করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে কুয়েতে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটি কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এবং বর্তমানে আমরা অনেকটি বলবো এরকম যে আসলে কুয়েত সরকার এই যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে করে কিন্তু তারা সফলতা পেতে শুরু করেছে। কারণ আমরা দেখেছি যে 24 ঘন্টার একটা আপডেট যে তারা দিয়ে থাকেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। এখানে আমার আপনি নিশ্চয়ই জানেন যে 4,000-এর অধিক বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং 45 জনেরও বেশি বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই যে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এবং বাংলাদেশিরা এখানে আছেন। প্রবাসী দুটি এলাকা, অধ্যুষিত এলাকা কিন্তু লকডাউনে অন্তর্ভুক্ত। আমাদের এই যে প্রবাসী যারা আছেন এখানে বাংলাদেশিরা, এই করোনার এই পরিস্থিতি তাদের করণীয় কি সম্পর্কে যদি আপনি একটু বলেন। জি, ধন্যবাদ হাজুবাদ ভাই, ধন্যবাদ আকার যাত্রা। আসলে আমাদের সরকার, আমরা যেখানে যারা কুয়েতে যারা আছি, এখানকার সরকার অনেক পদক্ষেপ নিয়েছে এবং অনেক কাজ তারা আগেও করছে, এখনো করতেছে, যার ফলে আমরা অনেকেই ভালো আছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই জন্য তাদেরকেও জানাই আমরা অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি কুয়েত সরকারকে। কুয়েত সরকার যেমন আমাদের আমাদের যে স্বাস্থ্যবিধি মানার জন্য যে সমস্ত নিয়ম কানুন গুলি আমাদেরকে বলে দিয়েছে, আমাদেরকে করার জন্য বলছে, এবং তারা সার্বক্ষণিক মনিটরিং করছে, এবং কিছু এলাকা তারা লকডাউন করে রাখছে, আবার কিছু এলাকা আবার তারা ফ্রি করে দিচ্ছে। এটা আসলে তারা অনেক পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করছে। আমরা যারাই এখানে দেখছি, আমাদের বন্ধু বান্ধব যারা হসপিটালে ভর্তি হয়েছে এই করোনার সময়, তারা ভালো চিকিৎসা পেয়েছে, এবং অনেকেই চিকিৎসা পেয়ে তারা বাসায় ফেরত আসছে, যারাই ভর্তি হইতে পারছে। এবং সার্বক্ষণিক তারা যারা পেশেন্ট ছিল, আমার যারা বন্ধু বান্ধব ছিল, এরা অনেকেই বলছে যে আমরা ভালো চিকিৎসা পাইছি, আমাদেরকে ভালো সুযোগ সুবিধা ওখানে আমাদেরকে রাখছে, যার জন্য আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমরা ফিরে আসতে পারতেছি। তো আমরা যারা বাংলাদেশি এখানে যারা আছি, আমরা আসলে এই কুয়েতের আইন কানুন মেনেই আমরা চলতেছি। আমাদের এখন পর্যন্ত কারো কোনো ওরকম খারাপ কোনো কিছু হয় নাই। তারা সবাই কুয়েতের নিয়ম কানুন মেনে চলতেছে, বাসায় থাকতেছে, এবং যার সেই সে তার কাজগুলি চালায় যাইতেছে। আসলে আমরা যদি এমনি ভাবে চালায় যাই, তাহলে আমাদের আর কোনো দ্বিতীয়ত কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সহযোগিতা করবে।
বেশিরভাগ লোকে আমি দেখতেছি যারা আছে বাসায় তারা কিন্তু অনেক লোকই কিন্তু নামাজি, এখন নামাজি হয়ে গেছে, অনেক লোকে নামাজ পড়ে। যেমন বাদল ভাই বলছে যে আমরা ছেলে মেয়েকে নিয়ে নামাজ পড়ছি জামাতে। তাহলে এই করোনার পরিস্থিতিতে জন্যই আমাদের কিন্তু অনেকের ধর্ম সম্বন্ধে অনেকে আমাদের অনেক কিছু অবগত হইতেছি, এবং আমরা নামাজও ঠিক মতো পড়তেছি, কোরআন শরীফ পড়তেছি, অনেক পরিবর্তন হয়ে আসছে। কিন্তু যে আল্লাহ পাক মানুষের পরীক্ষা করার জন্য যেটা দিয়েছে, আসলে এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে ভালো করার জন্যই করে, আর ওইটা আমাদেরকে মেনে চলাই উচিত। ধন্যবাদ জি। ফরিদ ভাই। আমি এবার চলে যেতে চাই আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই মামুন ভাই। জনাব আব্দুল হাই মামুন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। মোটামুটি আমরা কুয়েতে আমরা তো ভালোই আছি, না, কোনো আর আর অসুবিধা হয় একটা না। একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আপনি যে এলাকাটাতে থাকেন, কুয়েত সিটির শার্ক এলাকা, এখানে কিন্তু প্রচুর আহ, প্রবাসী বাংলাদেশি সব বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে বসবাস করছেন, এবং গত কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে ওই জায়গা থেকে অনেকেই কিন্তু করোনা টেস্টের জন্য নেওয়া হয়েছে। তাদের পরিস্থিতি সম্পর্কে যদি আপনি একটু বলেন প্লিজ। আসলে সার্কে কিছু এরিয়ায় শুনছি অনেক বিল্ডিং লকডাউন করছে, কিছু মানুষ চিকিৎসার জন্য নিয়ে গেছে। তবে আমাদের আশপাশে এমন কিছু হয় নাই। আমি অত জি বেশি কিছু আমি জানা জানা গেছে জি। জানা সম্ভব নয় আমার দ্বারা। আমি যা জানছি মোটামুটি এই এরিয়া একটু কম। আসলে অন্যান্য এরিয়া থেকে আমাদের সিটি এরিয়ায় করোনা যারা ভাইরাসটা যারা করোনা টেস্টের পরে বা পজিটিভ এসেছিল এবং সুস্থতা হয়ে গড়ে ফিরেছেন, তারা সেবা সম্পর্কে কতটুকু বলেছেন? যে যারা করোনা ভাইরাসের পজিটিভ হয়েছিল এবং সুস্থ হয়ে গড়ে ফিরেছেন, তারা সেবা সম্পর্কে কুয়েত সরকারের যে সেবা দিয়েছে খুবই ভালো চিকিৎসা হয়েছে, কোনো ধরনের অসুবিধা হয় না, তারা খুব খুশি আরামে ছিল, হয়েছে আমরা খুবই আরামে আসলাম যে আমাদের চিকিৎসাটা খুবই ভালো চিকিৎসা হয়েছে, যে কোনো ধরনের সমস্যা হয় না, খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা জি হয় নাই। মানে তারা খুব খুশি 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 দেখছে, যতজন আমি আলাপ করছি তারা খুব ভালো ভালো বলছে যে তাদের চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো, খুবই উন্নত। তারা কুয়েতুল্লাহ দোয়া করছে অনেকে যে এই ধরনের চিকিৎসা যারা আমরা জি পাইবো বলে কোনদিন আশা করতাম না, বা হয়তো কোন বাংলাদেশে হয়তো এই ধরনের দিতে পারতো না, আমাদের গরিব দেশ। তবে এখানে চিকিৎসা হয়ে তারা অত্যন্ত আনন্দিত। যারা ভালো আছেন হয়তো অনেক ভালো ভালো হয়তো নাও পারতো, জি চিকিৎসার কারণে, উন্নত চিকিৎসার কারণে অনেক সুস্থতা লাভ করছে। এটা কিন্তু জি। মানিয়ে নিতে হইব আমরা। আমরা কুয়েতের লাগি দোয়া করি, তারা যে অতটুকু করছে আমরা লাগি, ওটাই বড় পাওয়া আমরা। আপনি তো একজন সফল ব্যবসায়ী, এবং আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠান জানি যে দীর্ঘ সময় ধরে কুয়েতে লকডাউন কারফিউ চলছে, ফলে কুয়েতের ব্যবসা বাণিজ্য এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। আহ, যতটুকু শুনলাম, এবং স্থানীয় খবরেও কিন্তু এসছে যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ফের আপনারা শুরু করতে যাচ্ছেন, চালু করতে যাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন। এ সম্পর্কে যদি কিছু বলেন। না, ব্যবসা দেখুন 4 মাস ধরে তো আমাদের কোনো ব্যবসাই হয় নাই। জি, এরপরেও সেটা জানি। সমস্যা হচ্ছে। এটা ব্যবসায় থাকে, উত্থান পতন আছে মানুষের। সমস্যা আসবে, এটা কাটিয়ে ওঠাতেই বড় জিনিস। ইনশাল্লাহ আমাদের দোকানপাট এখন খুলছে। জি দেখা যাক আল্লাহ কি করেন। আমরা চেষ্টা করতে যাবো আমাদের ব্যবসাটা টিকে রাখার লাগে, এটাই বড় জিনিস। আর আর কিছু করা যায় না, ফিউচার কিছু বলা যায় না, ব্যবসা কি হবে না হবে, সেটাই। এটা তো সব জি আল্লাহর উপরে। তা আমরা আপনার চেষ্টা করবো সৎভাবে আমরা যাতে এখানে আবার প্রতিষ্ঠিত হইতাম পারি। অনেকটা কিন্তু আমরা মাইর খাইলিছি এখানে ব্যবসার দিকে, অনেক আমি না আরো অনেকেই অনেক সমস্যাতে আচ্ছা থাকছে। মামুন ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে 4 মাস ধরে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যবসা বাণিজ্য কিন্তু এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অনেক কষ্ট করে যারা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ছোটখাটো ব্যবসা যারা দাঁড় করিয়েছিলেন অনেক কষ্ট করে, আপনি কি মনে করেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও তারা ফের আগের মতো করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবেন? না, এটা বলা যাচ্ছে না, এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আমার মনে হয় না, যদি যারা ছোট ধরনের ব্যবসা ক্যাপিটাল কম থাকে, তারা আবার দাঁড়ানি কঠিন কঠিন হইব। মোটামুটি যারা ক্যাপিটাল আছে, এটা ভাড়াটা দিয়া খাটিয়ে উঠতে পারবো, তারা হয়তো ভবিষ্যতে টিকতে পারবো। আর যদি ছোটখাটো ব্যবসায়ীরা টিকা বড় কঠিন কঠিন ব্যাপার। কারণ এখানে জি অনেক খরচ আছে, খরচটা মেনটেন করা যদি মেনটেন না করতে পারে, যদি এগুলা কুলাই উঠতে না পারে, তাহলে তো অনেক মানুষ অসুবিধা পড়বে। এটা বাস্তব সত্য জিনিস। জি, আপনার কাছে আসছি। আমরা যাচ্ছি এবার আমাদের স্বনামধন্য সাংবাদিক, আহ, আহ, মানবাধিকার
বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ভাইয়ের কাছে। আব্দুর রহমান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আমার অন্যান্য সম্মানিত অতিথি, কালকের মতো কি অবস্থা, এর কাছে পরে যাইতেছে আর কি, নেটওয়ার্ক আচ্ছা, স্লো। আপনি 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 মাইক্রোফোন বা আপনার আপনি আবার স্টুডিও থেকে বের হয়ে আবার ইন করার চেষ্টা করুন, তাহলে হয়তো বা আপনার এটা স্বাভাবিক হয়ে যেতে পারে। আহ, আহ, বাদল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া। কুয়েত যুবলীগের সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদুল বাদল, আপনারা যুব সমাজকে নিয়ে অনেক কাজ করেছেন এবং আমরা যেটা দেখলাম যে কুয়েতের ত্রাণ বিতরণে কুয়েত বাংলাদেশ দূতাবাসকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক ত্রাণ সহযোগিতা দিয়েছেন এবং রমজান মাসেও কিন্তু আপনারা অনেক ইফতার বিতরণ করেছেন। করোনা পরিস্থিতিতে যুব সমাজ, কুয়েতের যুব সমাজ, আপনি তো যুব লীগ করছেন, যুবলীগ কুয়েতের আহ্বায়ক, করোনার এই পরিস্থিতিতে যুব সমাজ কি করতে পেরেছে এবং তাদের দায়িত্ব কি এবং কর্তব্যের ওই জায়গা থেকে আপনারা কতটুকু সন্তুষ্ট যে আপনারা করোনার এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদেরকে আর্থিক সহযোগিতা বলেন, খাদ্য সহায়তা বলেন, আপনারা করতে পেরেছেন? যদি আপনার অবস্থান দেখি বলেন। ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক আহত জুবাইদ ভাই, ধন্যবাদ আজকের আকাশ যাত্রা, আজকের এই প্রোগ্রামকে আমাকে আজকে অতিথি হিসাবে ইনভাইট করার জন্য। আমরা যুব সমাজ কুয়েতে করোনা ভাইরাস মোকাবিলায় আমরা যথেষ্ট সক্রিয় ছিলাম, এখনো সক্রিয় আছি। আপনারা সবাই জানেন আমরা বাংলা দূতাবাসের সমন্বয়ে এবং আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং আমরা অনেক বিভিন্নভাবে আমরা সহজে হাত বাড়িয়েছি। সেখানে প্রচারণা বলেন, মানুষের সচেতনতা বলেন এবং ত্রাণ সামগ্রী বলেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা সন্তুষ্ট হই নাই। এই একটি কারণে আমাদের রোজার, আপনারা জানেন আমি দুবার ওখানে গিয়েছি, রোজার অর্ধেকের মাথায় আমাদেরকে কমপ্লিটলি ভাবে আমাদের কারফিউতে আমরা আবদ্ধ হয়ে গেছি, আমাদের যাওয়ার কোনো সুযোগ হয় নাই। এখানে কুয়েত সরকারের যে নিয়ম কানুন শ্রদ্ধা রেখে, সবাই শ্রদ্ধার, বিদেশের নিয়ম কানুন শ্রদ্ধা রেখে আমরা বাইরে যেতে পারি নাই। তো আমরা যতটুকু চেষ্টা করেছি, আমরা আমাদের প্রেক্ষাপটে যুব সমাজ, আমি মনে করি আমাদের যুবলীগের প্রত্যেকটা অঞ্চলে, কুয়েতের প্রত্যেকটা অঞ্চলে আমাদের সুসংগঠিত একটি যুবলীগের কর্মী বাহিনী আছে। তারা আমাদের চেইন অফ কমান্ড মেনে আন্তরিকভাবে নিরলসভাবে কাজ করে গেছেন করোনা ভাইরাসে সবার সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা সহায়তা করেছি, কিন্তু কুয়েত সরকারের নিয়ম কানুনের আমরা এখানে কারফিউর কারণে আমাদের অনেক আশা থাকলেও আমরা সেই আশা আমরা যেরকম পারি নাই, এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গুলা কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলা তাদেরই একই অবস্থা, সবার অনেক আন্তরিকতা ছিল, কিন্তু তারা তাদের সেই মনকে স্যাটিসফাই করে যে পাবলিকের পাশে দাঁড়াতে পারে নাই। এই আর কি আমরা আমার দুটোটুক ফেরেছি আমাদের কোর্টের নিয়ম কানুনের মধ্য দিয়ে, সীমাবদ্ধতার ভিতরে আমরা করেছি, এর বাইরে আমরা পুরোপুরি আমরা সন্তুষ্ট না আমি মনে করি আর কি। ধন্যবাদ ভাই। জি, আব্দুর রহমান ভাই, এবার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুবায়েদ, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আপনাকে অনেক কষ্ট করে আমরা আসলে পেয়েছি, কারণ বারবারই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ শুনতে পাচ্ছি, কি ভেঙে ভেঙে আসছে আর কি, কালকের মধ্যে ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, ব্যঙ্গে ব্যঙ্গে স্পষ্ট না এই আর কি। করোনার এই পরিস্থিতিতে ব্যঙ্গে ব্যঙ্গে শোনাটাও কিন্তু আসলে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। শুনছেন, সেটাই বড় কথা। জি, করোনার উপায় নাই, করোনার এই বলেন। করোনার এই পরিস্থিতিতে আমাদের আপনারা 4 জন সম্মানিত অতিথি এসছেন, আবার 3 জন সম্মানিত অতিথি। করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছিলাম, কুয়েতের সাময়িক বিষয় নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই কিন্তু এখন বাংলাদেশে আছেন, যারা করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে গিয়েছিলেন, এখন তারা ফের কুয়েতে আসতে চাচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু ধরে নিচ্ছেন যে তারা ফের কুয়েতে প্রবেশ করতে পারবেন না। তাদের আকামা জটিলতা, অর্থাৎ আকামা সময় মেয়াদ চলে গেছে, বা অনেকেরই
ওদের 6 মাসেরও বেশি হয়ে গেছে তারা ফের কুয়েতে প্রবেশ করে। এই সম্পর্কে আপনি কতটুকু জানেন যদি একটু বলেন? কারণ আমাদের বাংলাদেশিরা যারা এই মুহূর্তে বাংলাদেশে কুয়েত থেকে যারা স্বল্পকালীন ছুটিতে করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে গিয়েছিলেন তারা কিন্তু অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন। জি রব ভাই। হ্যাঁ, ধন্যবাদ জুবেদ। আজকে প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন দেশ এবং বিদেশে সবাইকে মাসিক মরুলেখা ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম পক্ষ থেকে সালাম, আদাব, শুভেচ্ছা, শুভকামনা রইল সবার প্রতি। আপনারা জানেন যারা বাংলাদেশে ইতিমধ্যে ছুটিতে গিয়েছে ওরা বাংলাদেশে করেছে গিয়ে আমরা যতটুকু লেটেস্ট খবর জানি আর কি, যে বাংলাদেশে যারা গিয়ে ছুটিতে আটকা পড়েছে, হ্যাঁ, এদের তো আগে ছিল যে 6 মাসের মধ্যে এদের ইন করতে হবে ছুটি নেওয়ার পরে, কিন্তু সেটা কিন্তু 1 বছর করেছে কুয়েত সরকার মানবিক কারণে, করোনার কারণে। তো এবং আমি যতটুকু শেষ পর্যন্ত জানি কি যে বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা সবাই ইনশাল্লাহ কুয়েতে ফেরত আসতে পারবে, কোনো নির্দ্বিধায় কোনো বাধা ছাড়াই ফেরত আসতে পারবে। তবে ফেরত আসার আগে ওদের দেশে একটু নিয়ম কানুন মেনে চলতে হবে, মেনে করোনার সার্টিফিকেট নিয়ে তারপরে কুয়েতে আসতে হবে। কারণ আমরা যারা এখন কুয়েত থেকে যাব এদের ব্যাপারে কিন্তু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কারণ আমরা তো আগে মনে করেন হুট করেই আব্দুল ব্যবসা করেন, ইচ্ছা করলে হুট করেই বাংলাদেশ যেতে পারতেন, কিন্তু এখন কিন্তু তা হবে না। এখন একটু প্রবলেম হয়ে গেছে যে আপনাদের যাওয়ার আগে একটু না ওই রব ভাই আপনি কি হবে। আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম এখন যারা বাংলাদেশে এসেছেন অনেকেই কিন্তু বাংলাদেশে যারা আছেন স্বল্পকালীন ছুটিতে করোনা পরিস্থিতির আগে গিয়েছিলেন বাংলাদেশে, এখন অনেকেই কিন্তু অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন, কারণ তারা ভাবছেন যে ফের কুয়েতে তারা প্রবেশ করতে পারবে না। একদিকে হয়তো বা তাদের আকামা মেয়াদ শেষ হয়ে গেছে, কিংবা 6 মাসের বেশি সময়। আপনি নিশ্চয়ই জানেন যে কুয়েতের বাইরে 6 মাসের বেশি সময় থাকলে ফের কুয়েতে প্রবেশ করা যায় না। তো এই পরিস্থিতিতে যারা আমাদের কুয়েত প্রবাসী বাংলাদেশিরা করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে গিয়েছিলেন তাদের করণীয় এবং তাদের এই এই পরিস্থিতি সম্পর্কে একটু বলেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জুবেদ, আপনার কথাটা কোশ্চেনটা ভালো করে শুনতে পাচ্ছি না। আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যাদের আকামা নাই এটা বলতেছেন তো নাকি? জি জি হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে আমি বলি যেটা যেটা যে যাদের আকামা নাই এই করোনার ছুটির কারণে এরা কিন্তু অ্যাক্সেসিবল, এরা কিন্তু এটার ব্যাপারে একটা ইয়া পাবেন, সুযোগ পাবেন। যারা নাকি করোনা গিয়ে আটকে গেছেন এরা কিন্তু এটা মানবিক সুযোগটা বাংলাদেশ কুয়েত সরকার থেকে এটা পাবেন। এটা কিন্তু আগেই ঘোষণা হয়েছে। এরপরে আমি যেটা মনে করি আমাদের এমবিসি এখানে আছে, এমবিসিরও একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার কুয়েত সরকারের ইন্টেরিয়র মিনিস্ট্রির সাথে। আমি রবল ভাই আপনাকে তথ্য দিয়ে আরেকটু সহযোগিতা করতে চাই, তাহলে আপনার বলতে সুবিধা হবে। আজ থেকে 2 মাস আগে যখন কুয়েতের বাংলাদেশ দূতাবাসে গিয়েছিলাম তখন কুয়েত দূতাবাসের কাউন্সিলর এবং দোতলায় প্রধান জনাব মোহাম্মদ আনিসুজ্জামান আমাদেরকে বলেছিলেন যে যারাই এই মুহূর্তে বাংলাদেশে আছে তারা আকমা যদি তাদের মেয়াদ চলেও যায় ফের তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন। তখন তবে তিনি পরামর্শ দিয়েছিলেন যারাই কুয়েতে আসতে চাইবেন ফের তাদের নিশ্চয়ই তাদের কফিল বা মন্দব প্রতিনিধি আমরা যেটাই বলি তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু কুয়েতে প্রবেশ করলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। কিন্তু সময় এবং প্রেক্ষাপট কিন্তু এখন অনেক বদলে গেছে, নিয়ম বদলে গেছে, নিশ্চয়ই আপনি জানেন। জি বাদল ভাই, ফরিদ ভাই, আপনারা দুজনকে আমাকে শুনতে পেয়েছেন? আমি বলছি সেই ব্যাপারটা তো আমার সাথে আমার সাথে কথা হয়েছে যে কিছু নিয়ম কানুন মেনে কুয়েত এখন আসতে হবে। কিন্তু আমি যেটা বলতেছি জুবেদ সেটা হলো আমাদের বর্তমান এমবিসি কুয়েতের যে ভূমিকাটা নিয়ে বলতেছি সেটা হলো যে কুয়েত মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের সাথে এদের সবসময় একটা লিয়াজো থাকা দরকার। এই পরিস্থিতি যে আমাদের শ্রমিকরা ওখানে গিয়া এই বিশ্ব মহামারীর কারণে আটকে গেছে, এটা সারা পৃথিবীর যে এই বিশ্ব বৈশ্বিক কারণে আমরা সবাই এফেক্টেড। সেই বৈশ্বিক কারণের জন্য আমি মনে করি এবং কুয়েত সরকার মানবিক সরকার এরা সুযোগ দেবেন আসার জন্য, এটা আর কি। এরপরে আপনি কুয়েতের ব্যাপারে, কুয়েতের করোনার ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কুয়েতের যেভাবে সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে এবং এই করোনা প্রতিরোধ করার জন্য ওরা যে ধরনের কাজ করে যাচ্ছে আর কি, এর জন্য আমরা প্রবাসীরা
খুবই হ্যাপি আমরা যে ওদের যে হসপিটাল সিস্টেম, এরপরে এদের যে কোয়ারেন্টাইনের সিস্টেম, এরপরে আপনি মনে করেন এইখানে জামিয়াতে গেল আমাদের একটা অ্যাপস এর মাধ্যমে একটা পারমিশন নিয়ে জামিয়াতে যাইতে হয়। বিভিন্ন দিক আমরা যদি বিবেচনা করি তাহলে কুয়েতটা এখন একটা সুশৃঙ্খলার মধ্যে আছে, বিশেষ করে করোনার ব্যাপারে। আপনি জানেন যে কালকে থেকে এটা খুলে দিয়েছে, বিভিন্ন দোকানে খুলবে, এর পরবর্তী সময় কি হবে সেটা বলা যাবে, সেটা আমরা পরবর্তী সময় বলতে পারবো। কিন্তু আজকেও যদি আপনি দেখেন, আজকের আক্রান্ত কি 745, আজকের আক্রান্তটা 745, এবং আজকে রিকভার করছে আমরা 685। আজকে 24 আওয়ার্সে 685 রিকভার করছে। এর মানে কি? এই মানে হলো যে আক্রান্তের চেয়ে রিকভারটা কম হয়েছে, 60 জন কম হয়েছে। আক্রান্তের চেয়ে রিকভারটা কিন্তু 60 জন কম হয়েছে। কাজে কাজে এই যে এখন খুলে দিল দোকানপাট, বাংলাদেশে খুলেছে, এখানে খুলে দিয়েছে, হ্যাঁ, এখন বোঝা যাবে যে করোনার অবস্থাটা যদি আমরা এই যে নিয়ম শৃঙ্খলাটা, সামাজিক দূরত্বটা বজায় না রাখি, তাইলে কিন্তু আমাদের একটা মানে আরো একটু ভয়াবহ অবস্থা যাইতে পারে কুয়েতে, মনে করি। আর আপনি জানেন বিভিন্ন জায়গায় এখনো লকডাউন চলতেছে, লকডাউনে আছে, হ্যাঁ, এইসব কারণে যে ওরা আপ্রাণ চেষ্টা করতেছে কুয়েত সরকার এটাকে একটা কন্ট্রোলে আনার জন্য। জি, ধন্যবাদ আব্দুল ভোলা ভাই। আমি এবার চলে যেতে চাই আমাদের যুব সমাজের। হ্যালো, জি, হ্যালো, ইমামউদ্দিন বাদল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইজান, শুনতে পাচ্ছি ভাইজান। আপনি যে এলাকাতে থাকেন, আপনি নিশ্চয়ই, আমি জানি যে প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং চতুর্দিকেই শুধু বাংলাদেশি আর বাংলাদেশি। ঘর থেকে বেরোলেই মনে হয় যেন এটা বাংলাদেশেরই কোনো একটি অংশ। এই যে এত বাংলাদেশি এলাকা, প্রবাসী অধ্যুষিত বাংলাদেশি এলাকায় আছেন, তাদের সমস্যা সম্পর্কে আপনি কতটুকু জানেন, এবং এই সমস্যার সমাধান করবে বাংলাদেশ সরকার বা কুয়েত দূতাবাসের দায়িত্ব কতটুকু, এবং এই দায়িত্বটুকু কতটুকু পালন হচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জুবাদ ভাই। আসলে আমি যে এরিয়াতে আছি, এরিয়াটা জিরিবাল কুয়েত, বাঙালি অধ্যুষিত এলাকাই বটে। আসলে এই এলাকাটা বাঙালিদের পরিস্থিতি ভালো নেই বললেই চলে। বাঙালিরা এখানে, বাঙালি বলতে প্রবাসী বাঙালির সাথে সাথে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, প্রবাসী অধ্যুষিত এলাকা বলা যায়। জি, জি। সেখানে প্রবাসীরাই বেশি, সব দেশের লোকে আছে এখানে, বাঙালি একটু বেশি হয়তো। এখানে আমি যতটুকু মনে করি, আমি যতটুকু দেখছি, এটাতে প্রবাসীরা এই অঞ্চলটাকে খুবই কষ্টে আছে। আর দূতাবাসের যে সমন্বয়, যেটা বারবার দূতাবাস সাথে আমাদের সাথে প্রথম যখন সহযোগিতা দূতাবাস থেকে করা হয়েছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুদান দিয়েছেন, এবং সেই অনুদানের প্রেক্ষাপটে এবং অনুদান শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ দূতাবাস আবার বিভিন্ন সামাজিক সংস্থা থেকে, যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, এইসব বিভিন্ন সোসাইটি থেকে ওরা অনুদান নিয়েছেন। সেই অনুদানগুলো আবার আমাদের কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে তারা সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ওরা ডিস্ট্রিবিউট করেছে। কিন্তু মানে দূতাবাসের ডাইরেক্ট যেখানে এখানে এসে যে দেওয়ার সে সুযোগ সুবিধা খুব কমই হয়েছে আমার জানা মতে। আমাদের মাধ্যমে এবং বিভিন্ন সমন্বয় আমরা যথেষ্ট পরিমাণ করেছি, এই জন্য দূতাবাসকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং যে অনুদান এসেছে, এই অনুদান এটা যথার্থ নয়। আর কুয়েত সরকার থেকে যে অনুদানগুলো এসেছে, আপনাদেরকে বলতে চাই স্পষ্ট যে জিনিসটা, কুয়েত সরকার থেকে যে অনুদানগুলো এসেছে বিভিন্ন সময় দিয়েছে, রাস্তাঘাটে বিভিন্ন প্রেক্ষাপট দিয়েছে, ওখানে বিশেষ করে বাঙালিরা বা ইন্ডিয়ান এরা বেশিরভাগ পায় না। অন্যান্য লোকেরা যেমন সোরিয়ান, মাসি, এগুলা এদের শক্তিশালী। আমি সত্যি কথা, আপনিও জানেন, এরা অনেক শারীরিক দিকে হেলথি এরা, কিন্তু আমাদের লোকজন সেখানে ওভাবে ওদের সাথে লাইনে করে বা এখানে করে, মানে দেখি সবাইকে আগে গিয়ে দেয় যে সহযোগিতা আনা, এটা দেখতে অনেক সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কিন্তু এটা আমাদের বাঙালিদের পক্ষে খুব কম হয়েছে, যার কারণে বাঙালিরা এখানে অনেক কষ্টে আছে। এখানে বাঙালিদের অবস্থা, যাদের বন্ধু বান্ধব আছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা মিলেছে। আর আমরা যারা
আমরা যারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলা সমন্বয়ে যারা আমরা সহজে হাত বাড়িয়ে জিলিবি, আমরা অর্ধেক রমজানের পর্যন্ত অর্ধেক রমজান বা রমজানের 15-20টা পর্যন্ত করতে থাকি। এর বাইরে আমরা কারফিউর জন্য আমরা কেন কেউ ঢুকতে পারে না সরকারি ছাড়া। এই প্রেক্ষাপটে আমি স্পষ্ট যেটা জানি, জিরিবালচুয়াতে প্রবাসীরা খুবই কষ্টে আছে এবং তাদের জন্য আমি অনুতপ্ত বা সমবেদনা জানাচ্ছি। তারা তাদের কষ্টের জন্য আমি আপনারা যুব সমাজ এবং যুব সমাজই কিন্তু দেশের সব সংকটময় মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছে তখনই যুব সমাজের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, খুব গুরু দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের যে কোনো মুহূর্তে কঠিন সময়েও। কিন্তু এই যে করোনা এই পরিস্থিতিতে আপনাদের উপর তো দায়িত্ব বর্তায় অনেক কিছু প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয়, সেখানে দায়িত্বের এই জায়গা থেকে কি করতে পেরেছেন আপনারা? ধন্যবাদ। যে আমরা আগে যে আমরা নিজে আমরা সমন্বয় করে যে আমরা গাড়ি নিয়ে আমরা যা ঘরে ঘরে গিয়েছি, আমরা দেখতে অনেকে দেখেছি, আমরা ঘরে ঘরে প্রত্যেকটা বেড়াকে গিয়ে আমরা নিজের প্রচেষ্টা এবং দূতাবাসের প্রচেষ্টা, বিভিন্ন প্রেক্ষাপটে প্রচেষ্টা আমরা করেছি সবার। কিন্তু যখন কারফিউটা চলে এসছে তখন আপনি নিজে জানেন আমরা চলাটা আমাদের অনেকে গাড়ি নিয়ে গিয়েছে, কিন্তু অনেক গাড়ির লাইসেন্স রাখিয়ে দিচ্ছে, অনেকে জেল দিয়ে দিচ্ছে, অনেককে সফর করে দিচ্ছে। এই কারণে অনেকটা আমি যেটা স্পষ্ট, শুধু আমি না এখানে, শুধু আমাকে এখানে অনেকে চেষ্টা করছে, শুধু যুব সমাজ এর মাঝেও আমরা অনেক চেষ্টা করছি। আমাদের জিলিপের যত যুব সমাজের লোকজন আছে তারা নিজে না খেয়েও কিন্তু অনেককে আমরা সহজে হাত বাড়িয়েছি। এখানে দূতাবাসে আমরা অনেকে আমাদের নাম দিয়ে আমরা সিরিয়াল দিয়ে অনেক অনুদান নিচ্ছি, কিন্তু আমাদের লোকগুলো নেই নাই। কিন্তু এই অনুদানটা কিন্তু আমাদের অনেক ছেলে ফেলে আমাদের সাথে অনেক লোকদেরকে দিয়ে দিচ্ছে। যখন আমরা নাম জমা দিচ্ছি তখন কিন্তু অনেকেই সক্রিয় ছিল না। যখন আমরা ওইখান থেকে দূতাবাসে যখন অনুদান এসেছে সবাই জানছে, তখন সবাই আমাদের সাথে নক করা শুরু করেছে। তখন আমরা বলছি আমাদের প্রয়োজন, আপনারা অনেকে দেখেছেন আমাদের ছেলেপেলেরা, আমাদের যুবলীগের কর্মীরা, এটা আমি আজকে লাইভের মধ্যে আমি যুবলীগের শুধু জিলিপ না, প্রত্যেকটা শাখার লোকজনের কথা বলতেছি। তাদেরকে আমি অন্তঃস্থল থেকে আজকে লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাবো এই কারণে তারা নিজের জিনিসগুলো কিন্তু প্রেক্ষাপটে অন্যদের হাতে তুলে দিয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা অদ্যবধি পর্যন্ত আমরা যার এখানে করোনা কারফিউর কারণে যার অবস্থান থেকে শেষে করে যাচ্ছে, কিন্তু সমষ্টিগত ভাবে কিন্তু আমরা পারছি না। আমরা মনে করি যারা আছে সংঘবদ্ধ তারা তাদের অবস্থান থেকে দিচ্ছে, কিন্তু আমরা তো একাধিক হতে পারছি না, গাড়ি নিয়ে যেতে পারছি না, এবং মার্কেটে যদি কিনবো তারও তো কোনো আমরা চেষ্টা ছিল আপনার চেষ্টা ছিল, আপনারা চেষ্টা করেছেন। আমরা সমষ্টি সবাইকে বলে দেওয়া হয়েছে, আমরা সবাইকে বলে দিয়েছি যার থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, কিন্তু এই সহযোগিতা অদ্যবধি চলছে। আমি এবার চলে যেতে চাই কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহি মামুন। জনাব আব্দুল্লাহি মামুন, আমি জানি যে উপমহাদেশের মধ্যে সমাজ কল্যাণ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি অন্যতম সংগঠন। আমি তাদের ঢাকা কেন্দ্রীয় কমিটির কথা বলছি না, কুয়েত সংগঠন অনেক কিন্তু সমাজ কল্যাণ সংগঠন যারা করেন নিশ্চয়ই সমাজের স্বার্থে তারা কাজ করেন, সমাজ কল্যাণে কাজ করেন। জানি আপনারা জাতির যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আপনারা যেমন শীত বস্ত্র আপনারা বিতরণ করেন, খাদ্য বিতরণ করেন, কোনো না কোনো একটা সময় করেন আপনারা, কিন্তু এই যে করোনা এই পরিস্থিতিতে আপনাদের সংগঠন থেকে প্রবাসীদের স্বার্থে কতটুকু করতে পেরেছেন যদি একটু বলেন। জি ভাই, আমরা কুয়েত থেকে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে আমাদের কমিটি আছে, কমিটির সঙ্গে মিলে আমরা ভালো একটা সাহায্য করছি, আমার ঢাকা কেন্দ্রতে পাঠাইছি। আর পরে আমি ব্যক্তিগত উদ্যোগে মনে করেন এটা বলাও ঠিক না, বলতেও চাচ্ছি না, আমি জালালাবাদ প্রেসিডেন্ট হিসাবে কুয়েত রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমি বাংলাদেশে 600 পরিবারকে মনে করেন 15 কেজি চাউল করে আমি দিচ্ছি। নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রকাশ করতেও চাই না, আমি তো বলতে বাধ্য হয়েছি, এখনো সংগঠন করি, দায়িত্ব তাকে তো কিছু করতে হবে। জি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যে কোনো সময় আমরা দেশের প্রাকৃতিক দুর্যোগ আসলে বা কোনো সমস্যা দেখা দিলে আমরা সাহায্যের হাত বাড়াইয়া থাকি, ভালো সবসময় সাহায্য করে থাকি। আর সামাজিক সংগঠন এই জন্যই তো, যদি জাতির কল্যাণে যদি কিছু করতে না পারি তাহলে এটা করার কোনো মানেই নাই। জি জি, আল্লাহর হুকুম, আল্লাহ আমাদের সবরে তৌফিক দিতা, ভবিষ্যতেও আমরা রাখছি যদি কোনো আল্লাহ বিপদ আপদ না দেউক আমরা, এরকম কোনো সমস্যা এলে আমাদের সমাজ জাতির লাগে। তাহলে এমন আপনারা তো সম্ভবত যে এমন হয় যে
এখানে একটা আপনারা আপনাদের কুয়েত থেকে একটা অঙ্কের টাকা আপনাদের কেন্দ্রীয় কমিটিকে পাঠিয়ে দিন এবং জি, কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটি কমিটি সেই তারা ত্রাণ বিতরণ করেন না জি এরকমই? জি ভাই। হুম, যে আমরা নিঃসন্দেহে। কেন্দ্রীয় কমিটির কাছে 50,000 টাকা নগদ দিছি। জি আরো আমি তো ব্যক্তিগতভাবে জালালাবাদের সভাপতি হিসাবে আমি মনে হয় 600 পরিবারের 15 কেজি করে চাউল আমি তারা করে পৌঁছে যাচ্ছি। জি আমার নেহাত গরিব যারা আছে এরা রমজান তো মাস। জাতির এই চরম সংকটময় মুহূর্তে এবং খুব আহ, হুম, কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশ এর সময় বাংলাদেশের মানুষ এই হুম, অতিবাহিত করছে। আর এই সময় আপনারা যারা দানবীর, আপনারা যারা সমাজ কল্যাণ সংগঠন করেন, ব্যবসায়ী, নিশ্চয়ই আপনারাই তো পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। মামুন ভাই, আবারও আসছি আপনার কাছে। তবে আমি এবার চলে যেতে চাই আমাদের প্রকৌশলী মোহাম্মদ ফরিদউদ্দিন ভাইয়ের কাছে। ফরিদউদ্দিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, পুরা ক্লিয়ার। আপনি একজন ব্যবসায়ী এবং একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি। সমাজ কল্যাণ সংগঠন, আমাদের যুব সংগঠনের নেতার কাছ থেকে শুনলাম ওনারা এই যে জাতির কঠিন একটা সংকটময় মুহূর্তে ওনারা সাহায্য সহযোগিতা করেছেন। আপনি তো ব্যবসায়ী, তারপর ক্রীড়া সংগঠনের একজন নেতা। আপনার অবস্থান থেকে কতটুকু করতে পেরেছেন? জি, ধন্যবাদ জুবাদ ভাই। যারা আমাদের লাইভ দেখছেন বা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমরা এখানে চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে, যেটা হলো বাদল ভাই বলছে যে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আমি ত্রাণ নিয়ে আসছি এবং ঘরে ঘরে আমি ত্রাণ পৌঁছে দিয়েছি আমি নিজে। এবং আমাদের ক্রীড়া জগতের ভিতরে কিছু লোকজন যারা ছিল তাদেরও সমস্যা ছিল, আমি তাদেরকেও খাবার দাবার পৌঁছে দিয়ে আসছি। আমার নিজের অর্থায়নে আমি যেগুলি আমি কোনো লাইভে দেই নাই বা কোনো মিডিয়াতে এটা প্রচার করি নাই, আমি গোপনে এগুলি আমি মানুষের কাছে পৌঁছে দিই। যে মাহবুল্লাতে কিছুদিন আগেও আমি একজনের মাধ্যমে অনেক খাবার দাবার পৌঁছে দিয়ে আসছি, কারণ কয়েকবারই আমাকে ফোন করছে যে ভাই আমরা খাবার দাবারের সমস্যায় আছি। তা আমি তো নিজে যাইতে পারি না, কার্পুতে ছিলাম, আমরা লকডাউনে ছিলাম, তো ওখানেই আমাদের এক লোক আছে হাসান কামালের মাধ্যমে আমি মার্কেটের থেকে অনেক খাবার দাবার কিনে তাদের কাছে পৌঁছায় দিয়ে আসছি ওখানে। যেমন জেলিবে আমরা যাইতে পারি নাই, লকডাউন ছিল বিধায় আমি যাইতে পারি নাই, কিন্তু ওখানে অনেক লোক আমাকে ফোন করছে, আমি তাদেরকে বলছি সোনারগাঁও একটা সুপার মার্কেট আছে জাহিদ ভাই, তার কাছ থেকে খাবার দাবার নেওয়ার জন্য। আরো যে গ্র্যান্ড হাইপার আছে, গ্র্যান্ড হাইপার থেকে বলছি আমি নিয়ে যাওয়ার জন্য। জি তারা দিয়ে দিচ্ছে, তারা নিয়ে গেছে খাবার দাবার। এটা হলো আমি যেটা দেখছি এখানে, আমি যেটা করছি। এবং আরো দেখছি যে আমরা যারা সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলও অনেক এই ব্যাপারে অনেকেই আগায় আসছে। যেমন আমি দেখছি মঞ্জু ভাই, সেও সেও দিচ্ছে ত্রাণ। তারপর আমাদের যুব দলের প্রেসিডেন্ট মাহবুজ ভাই, সেও জি অনেক ত্রাণ দিচ্ছে, যেটা ফেসবুকে আমি দেখছি। তারপর আমাদের বরিশালের আজিজ ভাই আছে, নজরুল শাহিন ভাই আছে, তারাও দেখছি জি আমি জি লাইভে দিছে তারাও এরকম খাবার দাবার পৌঁছায় দিয়েছে হাসাবিয়াতে জি নিজেদের অর্থায়ন। তারা সংগঠনের মাধ্যমে নিজেদের অর্থায়নে এরকম তারা অনেক সহযোগিতা করছে। তারপর মামুন ভাই, ফয়েজ কামাল ভাই, আবুল হাসেম এনাম ভাই, এরাও অনেক ত্রাণ করেছেন দিয়ে ভাই, সহযোগিতা করেছেন করেছেন। করেছেন। এখন যে মামুন ভাই, বাদল ভাই একটা সুন্দর কথা বলছে যে আমরা তো অনেক চেষ্টা করছি, কিন্তু কারফিউর কারণে আমরা কোথাও যাইতে পারি না। জি ঠিক আমরাও ঠিক এই অবস্থায়, এই কারফিউর জন্য আমরাও অনেক ঘরের থেকে বাইরে হতে পারি না, যাইতে পারি না কোনো এলাকাতে। মানুষের মাধ্যমে যতটুকু পারছি আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। যার যেই যোগাযোগ করছে তারই দেওয়ার চেষ্টা করছে। এমন লোক নাই জি যোগাযোগ করে আমাদেরকে পায় নাই বা বারবার চেষ্টা করছে আমরা দিতে পারি না, এরকম কোনো কিছু নাই। আমার কাছে যারাই যোগাযোগ করছে তাদের আমি যেভাবে হোক ত্রাণ আমি নিজে যেয়ে দিচ্ছি, মানুষ যে হোক আমি তাদেরকে ত্রাণ পৌঁছায় দিয়ে আসছি। এটা আমার জি পক্ষ থেকে আমি করছি। জি আব্দুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? হম। জি জি, আপনাকে বলছি সমস্যাটা কি আমার দিক থেকে হচ্ছে না ওনার দিক থেকে হচ্ছে, আসলে বোঝা যাচ্ছে না। ওই আবার তো একটু কাটে, ভেঙে ভেঙে আবার আসছে আর কি, ভেঙে ভেঙে কথা। লিভ করি আবার ঢুকেন। মাওলা ভাই লিভ করে আবার ঢুকেন, লিভ করে ঢুকেন, আবার তখন ঢুকছি, ক্লিয়ার হবে। বলেন জুবেদ, বলেন।
দুইবার দুইবার ঢুকছে এই আমাদের পর্যন্ত। আমাদের জুবাইর বলেন। তিনজন নেতা, একজন যুব নেতা, একজন ক্রীড়া সংগঠনের নেতা, আর একজন সামাজিক সমাজ কল্যাণ সংগঠনের নেতা, ওনারা বলছিলেন যে এই যে করোনা পরিস্থিতিতে মানে তারা খাদ্য সহায়তা দিয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন, আপনি কি মনে করেন এগুলো পর্যাপ্ত ছিল, যথেষ্ট ছিল, এবং আহ, এবং আর আরো বেশি প্রয়োজন সহযোগিতা, আর্থিক সহযোগিতা, ত্রাণ সহযোগিতা, এবং তারা যে দিয়েছেন তাদের অবস্থান থেকে এত বাধ্যবাধকতা থেকেও কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছেন, এই বিষয়ে আপনি যদি একটু বলেন এতটুকু। আর আমি যেটি বলছিলাম যে এই খাদ্য সহায়তা কি যথেষ্ট না আরো প্রয়োজন? না, এটা তো যেটা থেকে দেওয়ার কথা ছিল আমাদের, যেভাবে ত্রাণ বিতরণ বলেন বা নিজস্ব উদ্যোগে বলেন, এইখানে তো আমাদের লোক সংখ্যা অনেক বেশি, যারা নাকি অসুবিধা আছে। সেই হিসাবে আমরাও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, যেমন আমাদের জেনারেল সেক্রেটারি আছেন আদল ভাই মুক্তিযোদ্ধা, আমাদের এই যে উপদেষ্টা আছেন আব্দুল্লাহ ভুঁইয়া সাহেব, এরপরে আছেন আমাদের জিনিয়া সভাপতি লুৎফুর ভাই, এর সবাই ব্যবসায়ী। এদের মাধ্যমে আমরা মোটামুটি নিজস্ব উদ্যোগেও ত্রাণ বিতরণ করেছি। এবং আপনি জানেন যে এইখানে যে ত্রাণটা এসেছে বাংলাদেশ সরকারের কাছ থেকে, সেটা অত্যন্ত মানে লোক সংখ্যার অনুযায়ী এটা অত্যন্ত কম। তবুও বাংলাদেশ এমবেসি যতটুকু পেরেছে এটা করেছে। এবং আপনি আরেকটা ব্যাপার জানেন যে এইখানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, এই লকডাউনের ব্যাপারে বলেন, কারফিউর ব্যাপারে বলেন, আর এইখানে কুয়েতের আইন কানুন মানতে গিয়ে বলেন, যে এরা বলছে যে 10 জনের বেশি 5 জনের বেশি এক জায়গায় জড়ো হইলে বড় বিরাট ধরনের ফাইন করবে, এগুলো আপনারা জানেন। এরপরেও যতটুকু সম্ভব হয়েছে আমরা সেইভাবে এটা বিতরণ করার বা আমাদের নিজস্ব উদ্যোগে কন্ট্রিবিউশন করার এটা আমরা চেষ্টা করেছি। যদিও এটা অপ্রতুল, আমি বলবো এটা অপ্রতুল, সবার বেলায় অপ্রতুল। কারণ আপনি জানেন যে সবকিছু সিস্টেম আছে, দুনিয়া একটা সিস্টেম আছে, তাই না? এই সিস্টেমে চলতেছে। কিন্তু হঠাৎ করে করোনার মাধ্যমে এসে যে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু কেউ আশা করে নাই। না, আমি 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 বলতে চাচ্ছিলাম রব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছিলাম যে প্রয়োজনের তুলনায় অপ্রতুল খাদ্য সহায়তা পেয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এই প্রয়োজন মেটাতে আমাদের করণীয় কি? প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা প্রয়োজন, কারণ খাদ্য সংকটে তারা ভুগছেন। এখন এই প্রয়োজন মেটাতে আমাদের করণীয় কি? এখন প্রয়োজন মেটাতে আমি যেটা মনে করি, আমি যেটা আগেও বলেছি, আমি যেমন বাংলাদেশ সরকার আপনি জানেন বিভিন্ন সেক্টরে ভালো ভালো প্রণোদনা দিচ্ছে, অনেক প্রণোদনা দিচ্ছে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ সরকার। কিন্তু আমি আমাদের এমবিসির মাধ্যমে আমি কয়েকবার অনুরোধ করেছি যে কুয়েত সরকার, কুয়েত আপনি জানেন রিচেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কুয়েত, এরা তো ইচ্ছা করে যারা নাকি অসুবিধা আছে, বিভিন্ন লকডাউনে আছে, তারা কিন্তু ইচ্ছা করলে মোটামুটি অনেক প্রণোদনা দিতে পারে। এই ব্যাপারটা কিনা আমরা এমবিসি কে বারে বারেই সজাগ করে দিয়েছি, বারে বারে রিকোয়েস্ট করেছি। কারণ আমাদের কথা তো আর কুয়েত সরকার শুনবে না, আমরা বলে যেতে পারি, আমরা পয়েন্ট আউট করতে পারি। এই পয়েন্ট আউটের মধ্যে ছিল একটা প্রণোদনার, যে যারা নাকি বিশেষ করে ধরেন যারা ট্যাক্সি চালায় এবং যারা দোকানপাট চালায়, যাদের দোকানগুলো দীর্ঘদিন বন্ধ আছে, এবং যারা নাকি আপনি জানেন ফ্রি বিষয় যারা আছে, ওরা কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন করতেছে। এবং আপনিও জানেন বিভিন্ন ক্যাম্পে আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু ক্যাম্পের হাহাকারটা দেখেছি। কাজে আমি বারে বারে এমপিসি কে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যদি রিকোয়েস্ট করেন কুয়েত সরকারকে যে প্রণোদনার ব্যাপারে, তাইলে হয়তো আপনাদের রিকোয়েস্ট শুনতে পারে এবং প্রণোদনা দিবে ওরা। এরপরেও আমি যতটুকু জানি কুয়েত সরকার বিভিন্ন সময় এই লকডাউন এলাকায় ট্রাক নিয়ে গিয়ে ওরা কিছু খাদ্যদ্রব্য দিয়েছে, কিন্তু সেটা কিন্তু কোনো সিস্টেম ছিল না। আমি বলছিলাম আমি মনে করেন এই ট্রাকের মালটা একজন 10-12 পাইছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো সিস্টেমেটিক ওয়ে ছিল না। আমরা চাচ্ছিলাম যে সিস্টেমেটিক ওয়েতে, যারা মনে করেন আমি যদি একবার জামিয়াতে যাই, তাহলে 15 দিনে কিন্তু আমি যাইতে পারবো না, আমি 15 দিন আর অ্যাপয়েন্ট নিতে পারবো না। ঠিক এইরকমই যারা নাকি প্রণোদনা একবার পাইলো, ওরা যেন 1 মাসে প্রণোদনা না পায়, এরকম একটা সিস্টেম আমরা চাচ্ছিলাম আর করার জন্য, মানে সুশৃঙ্খল সিস্টেম যেটা বলে আর কি। একজন ট্যাক্সি ড্রাইভার মনে করেন একবার পাইলো প্রণোদনা, ঠিক আছে, ওর তো সবকিছু আইডেন্টি কার্ড আছে, সবকিছু আছে, একবার প্রণোদনা পাইলো, পাওয়ার পরে ও যেন আবার 1 মাস না পেতে পারে, সেই রকমের একটা সিস্টেমেটিক ওয়েতে এটা করা দরকার ছিল, আমি মনে করি আর কি। আচ্ছা, এখানে যে স্থানীয়ভাবে আমি যেটা শুনেছি, আসলে কতটুকু সত্য মিথ্যে জানি না, আমার অন্যান্য অতিথিরা তার নিশ্চয়ই বলবেন, যে স্থানীয়ভাবে এখানে খাদ্য বিতরণ
করা হয়েছিল এবং খাদ্য যারা গ্রহণ করেছিলেন তাদের সিভিল আইডি দেখিয়ে তাদেরকে খাদ্য গ্রহণ করতে হয়েছে এবং একটা সময় সিভিল আইডি কে ছিদ্র করে দেওয়া হচ্ছে যাতে তারা পুনরায় খাদ্য গ্রহণ করতে না পারেন। ফরিদ ভাই আপনারা কতটুকু জানেন বা আমাদের না, আদল আচ্ছা আমি একটু বলি এই ব্যাপারে। আমি ওটা শুনি না যে সিভিল আইডি দিয়া খাবার নিতে হয়েছে দেখেছেন, আপনি সিভিল আইডি দেখেছেন? হ্যাঁ, আচ্ছা আমি বলতে চাইতেছি এখন যে আমরা যদি এখন আমাদের কিছু লোক আছে যারা মাহবুল্লাতে আছে, হাসাবিয়াতে আছে, তাদের এই অনুদান দরকার। এখন আমি মনে করি যে এটা একটা সুন্দর একটা সিস্টেম হইতে পারে যদি বাংলাদেশ এম্বাসি এটা যদি উদ্যোগ নেয়। আবার কিরকম উদ্যোগ নেয়, যারা ব্যবসায়ী এখানে আছে, যারা ভালো জব করে বা যারা ভালো ব্যবসায়ী আছে, তাদের কাছে চাইলে কিছু পায়। বাংলাদেশ এম্বাসি যদি উদ্যোগ নেয় যে তারা কিছু লোকের টার্গেট করে যে আমরা এই লোকগুলির ফোন করব এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব, তাহলে কিন্তু অনেকেই দূরে যাইবো এবং সহযোগিতা করবো। ওখানে যদি এরা সহযোগিতা করে সেক্ষেত্রে আবার ত্রাণ বানায় তারা দিতে পারে। এটা জি কিন্তু জি সুন্দর একটা সিস্টেম আছে যদি তারা উদ্যোগ নেয় আর কি। যেমন আগে কিছু বাংলাদেশ থেকে ত্রাণ আসার পরও বাইরে থেকে কিছু এরা ত্রাণ সংগ্রহ করে জি যারা মানুষেরকে জি জি দিয়েছে। এখন জি আবার রব ভাই যখন দরকার, জি এখনো যেহেতু দরকার সেহেতু সে এই উদ্যোগটা তারা নিতে পারে। নিলে আমাদের আমাদের চেয়ে বেশি তারা সাফল্য লাভ করতে পারবো। আমাদের জি কথা যত না শুনবো, এই এম্বাসি উদ্যোগটা নিলে এটা 100-100 মানুষে আজকে যদি আমাকে ডাকে বা মলকে বা ডাকে, মামুন ভাইকে, ইমামউদ্দিন বাদল ভাইকেও ডাকে যে ভাই আপনি 500 দিনার দেন বা 200 দিনার জি দেন, জি আমরা এখানে অনুদান দিচ্ছি। জি যদি কেউ না করতে পারবো না, কিছু না কিছু অবশ্যই দিব। এরকম যদি 200 লোকের টার্গেট করে তাহলে অনেক অনেক টাকা তারা সংগ্রহ করি, আমার মনে হয় এটা করতে পারবো যদি চেষ্টা করে। জি জি আর রকমল ভাই আপনার 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 বক্তব্য সম্ভবত অসমাপ্ত ছিল। জি আপনি খুব সংক্ষেপে যদি শেষ করেন। বক্তব্যের মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেল তো পয়েন্টটা হারাই ফেলছি, বলেন আবার বলেন। জি জি ওই ত্রাণের বিষয়টি বলছিলেন যে বিভিন্ন জায়গাতে ত্রাণ দেয়া হচ্ছে এবং আমি আপনাকে হ্যাঁ বলেছিলাম যে সেটাই সেটাই রিপিট ত্রাণটা। রিপিট যাতে একজন একজন বারবারই পাচ্ছে এই বিষয়টি আপনি বলছিলেন। না আপনি 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 যেটা বললেন যে সিভিল কার্ড ছিদ্র করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমি আর শুনি নাই। আমরা বিভিন্ন জায়গায় যে এই এই কথাটা কিন্তু আমরা কখনো শুনি নাই। আমরা চাচ্ছিলাম না আমিও যে শোনা কুয়েত কথা সরকার থেকে যদি একটা বলছি, প্রণোদনা দিত, মোটা ধরনের প্রণোদনা দিত। সত্যতার জন্য বলছিলাম। জি, এটা মোটা কিন্তু ধরনের। বাংলাদেশ থেকে না, স্থানীয়ভাবে। না এরকম তো শুনি নাই। স্থানীয়ের কথা বলতেছি আমি। কুয়েত সরকার যে একটা প্রণোদনা দিত, মোটা ধরনের প্রণোদনা, সেই প্রণোদনাটা আমাদের যে সেই সেই প্রণোদনাটা যদি আমাদের এমবিসি কে দিয়ে দিত, সেই এমবিসির মাধ্যমে একটা সিস্টেমেটিক ওয়েতে এটা কিন্তু আমরা যারা সমাজ কল্যাণে জড়িত আছে, বিভিন্ন লোক আছে সমাজ কল্যাণে ভালো কাজ করেন, হ্যাঁ, এদের কিছু লোক নিয়ে বাছাই করে এবং সেটা একটা লিস্ট করে এই একটা প্রণোদনা দেওয়া যাইতো আর কি, যদি এমবিসি কে বাংলা কুয়েত সরকার কিছু প্রণোদনা দিত আর কি, সেটা আর কি। আচ্ছা, না আরেকটা এমবিসি ব্যাপার জি জুবেদ, আমি জি জানতে চাচ্ছি যে কিছু 2 দিন আগে আমি আরো আরো দেখলাম যে ওরা সেকেন্ড টার্মে আবার সাধারণ ক্ষমা দিতে যাচ্ছে, কারণ এখনো জি 90,000-এর মতো এদের জি হিসাবে মানে অবৈধ অবৈধ লোক আছে। তো এটা রাইট কবে রাইট টাকা রাইট চালু শুনছি। হইতে পারে? আপনার কিছু 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 আইডিয়া আমি আছে নাকি? আমি এই বিষয়টা আপনাদের অবগতির জন্যই আমি বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে 26,000-এর মতো অবৈধ অভিবাসীরা গত সাধারণ ক্ষমায় 26,000-এর মতো অবৈধ অভিবাসীরা কুয়েত ত্যাগ করেছেন, অর্থাৎ কুয়েত সরকার তাদের স্বদেশে তাদেরকে পাঠিয়েছে। সেখানে আমাদের 4,500 অবৈধ অভিবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন এবং তারা ইতিমধ্যে বাংলাদেশে যেতে পেরেছে, অর্থাৎ কুয়েত সরকার তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো এরপরেই কিন্তু তারা ধরেই নিচ্ছিলেন যে আসলে তারা যে প্রত্যাশা করেছিলেন যে অনুযায়ী কিন্তু এখান থেকে অবৈধ অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিকরা তারা কুয়েত ত্যাগ করবেন, কিন্তু তারা সেরকম সাড়া পাচ্ছিলেন না, অর্থাৎ অবৈধ হ্যাঁ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নিচ্ছেন না। ফলে কিন্তু তারা আবারও ইঙ্গিত করেছেন যে সাধারণ ক্ষমা ঘোষণা দিবেন। তবে সেখানে বলা হয়েছে যে কুয়েতের করোনা পরিস্থিতি এটা স্বাভাবিক হয় না, হলে পুরনো হয় না এটা করোনা পরিস্থিতি এখন। স্বাভাবিক হলে 1 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়া হতে পারে। তবে সেখানে তারা বলেছেন যে 90,000-এর এখনো মতো অবৈধ অভিবাসীরা এখনো প্রায় এখনো 90। কুয়েতে আছেন। জি ইমামউদ্দিন বাদল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনার চারিপাশে কিন্তু টুকরো টুকরো বাংলাদেশ। কারণ যখনই আপনি ঘর থেকে বেরোন তখনই কিন্তু বাংলাদেশের মানুষদেরকে দেখতে পান। ছোট্ট একটা বাংলাদেশে আপনি বসবাস করছেন, যে এলাকাটিকে আমরা বলি প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা। জি 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 আমরা জি কিন্তু অনেক জি অনেক জি জি, আমরা কিন্তু অনেক অভিযোগ শুনছি। আকামা জটিলতা, বেতনের অপরিশোধিত বেতন।
এই বিষয়টা আপনি কতটুকু শুনতে পাচ্ছেন আপনার আশপাশের প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে? আকামা এখন তো জটিলতা জি, আকামা জটিলতা প্রেক্ষাপটে অন্য কিছু বলছেন বুঝিনি। আকামা জটিলতা এবং অপরিশোধিত বেতন, যেমন কোম্পানি 3 মাস 4 মাস 5 মাস বেতন দেয়নি, আমি ওই বিষয়টি বলছিলাম। জি জি। না এখানে তো আপনাকে যেটা জানা রাখি বলতে আকামা সংক্রান্ত সমস্যা তো আছেই এখানে। এখানে এখানে অবৈধ একটা কথা যে আপনারা যেটা বলছেন 90,000 লোক এখানে কুয়েতে অবৈধ। এখানে এখানে অনেকেই এখানে কুয়েতে বাংলাদেশে অনেকেই আছে, যেটা আমরা অবৈধ বলছি আসলে কিন্তু এরা অবৈধ না, এটা প্রবাসীদের ভাষা। বাদল ভাই, আমি বলতে অনেকে চাচ্ছি তারা বৈধ হয়ে কুয়েত প্রবেশ করে কেন তাদেরকে অবৈধ বলা হয়? আপনার আপনি আপনি আমি যখন আমি বলেন, এই কথাটা বিষয়টি বলুন। আমি এই কথাটা ক্লিয়ার করতেছি জি, যে জি, এখানে নিশ্চয়ই। এখানে অবৈধ অধিবাসীদেরকে সাধারণ ক্ষমায় আওতা আনা হয়েছে, অবৈধ বাংলাদেশিকে দেশে ফিরানো হচ্ছে, এই যে কথাগুলো অবৈধ বাংলাদেশি, এই প্রেক্ষাপটে বাংলাদেশিদের যে আমার জানা মতে বাংলাদেশিদের যে মনোভাব, ওরা স্পষ্ট বলতে চায় যে আমরা অবৈধ না, আমাদেরকে অবৈধ বানানো হয়েছে। এই প্রেক্ষাপটে আমি সরজমিনে বিভিন্ন দীর্ঘদিন থেকে আমি এই জিনিসটা যেটা কারেক্ট কারেক্ট। পর্যবেক্ষণ করতেছি যে তারা বলছে যে আমি জানি, আমি অনেক প্রেক্ষাপটে আমি দেখেছি যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুয়েতে এসেছে, অথচ কুয়েতে আসার পরে তাদের আকামাই লাগানো হয়নি। বলা হয়েছে জি, মেলার সমস্যা, এটার সমস্যা, সেটার সমস্যা, লাইসেন্স সমস্যা, মেলার সমস্যা, তাদের আকামাই লাগা হয়নি। এখন জি, তাদের তারা অবৈধ হয়ে গেছে। অবৈধ কে করেছে? কোম্পানিদের কারণে হয়েছে। এরা তো অবৈধ না, এদেরকে অবৈধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের প্রবাসীদের চাপা চাপা যে এটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সবাইকে লাইফে অনেকে আছে, সবাইকে আমি এই জিনিসটা আশ্বস্ত করতে চাই। অনেকে জিনিসটা অবৈধ শুনলে মনে করে যে এটাকে অবৈধ, কিন্তু আমার জানা মতে তার মধ্যে আমি মনে করি 100%-এর মধ্যে ভাই, আমি 5% আমি হতে জানতে পারে। চাচ্ছি যে এই অবৈধটা তারা কেন হলেন, কাদের মাধ্যমে হলেন, কেন হলেন, এবং এই অবৈধ হওয়ার ওইটা তো সঙ্গে সম্পৃক্ততাটা। ওরা যারা ভিসা দিয়ে আনছে তারা আনার পরে তাদেরকে আকামা লাগানো হচ্ছে না। এটা প্রবাসীদের কোনো যারা প্রবাসীদের দোষ না, যারা বিভিন্ন কোম্পানি তাহলে তাহলে কি ভিসা বাণিজ্য যারা করেছেন তারা কি এই দায়ভার এড়াতে পারেন? অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই ভিসা বাণিজ্য যারা করছে এরাই দায়ী, এটা স্পষ্ট, এখানে কোনো সন্দেহ নেই। ওরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসছে, বিদেশে আসার পরে তাদেরকে অলরেডি তাদের আকামায় লাগানো হয় নাই। ওটার পক্ষ থেকে অনেকেই অবৈধ হয়ে গেছে। এক বছরের আকামা লাগানো, 1 বছর আকামা লাগানো আবার রিনিউ করা হয় না। অনেকের টাকা যে আবার ফার্দার টাকা চাচ্ছে, তার টাকা রাখার জন্য তারা এত টাকা খরচ করে আছে, 1 বছর মাথায় আবার তাদেরকে কোম্পানিদেরকে টাকা দিতে হচ্ছে, সেখানে কোম্পানি ম্যানেজাররা বিভিন্ন চাপ দিচ্ছে। তো এরা টাকা কম পাবে, বিভিন্ন কারণে এরা অবৈধ হয়ে যাচ্ছে। এদের কিন্তু শ্রমিকদের বা প্রবাসীদের কোনো দোষ নাই। এই দোষটা, এই দায়ভারটা সম্পূর্ণভাবে মনে করতেছি ভিসা ব্যবসায়ীদের, ভিসা বাণিজ্য যারা করে তাদের দোষ, এবং এই দায়ভারটা আমি মনে করি শ্রমিকদের না। জুবাইর ভাই, আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে বাদল ভাই, আপনি যেটা বলছেন এটা একদম কারেক্ট, যে এখানে শ্রমিকদের কোনো কিন্তু দোষ নাই, যারা অবৈধ হয়ে গেছে গিয়া, এরা কিন্তু না, বৈধভাবে এই বাংলাদেশ থেকে এসে প্রবেশ করছে, এটা অবৈধ তাই দায়ভার না? ওরা এখানে নিচ্ছে, কিন্তু অবৈধ দায়ভার তারা নিচ্ছে, কিন্তু তারা অবৈধ না। ওরা তাদের প্রত্যেক প্রবাসীরা বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে যে আমরা এত টাকা খরচ করে আসলাম, কিন্তু আমাদেরকে কেন অবৈধ বলা হচ্ছে। এরা অনেক প্রবাসী বিভিন্ন তাহলে তাহলে প্রতিবাদ করেছে। তাহলে তাহলে ধরেই নেওয়া যাচ্ছে যে এই যে অধিক সংখ্যক অভিবাসীরা অবৈধ হয়েছেন এবং অবৈধ বলি বা তারা আকামা জটিলতার জন্য তাদেরকে বাংলাদেশে যেতে হচ্ছে বা গিয়েছেন, বা এখন এখানে আকামা জটিলতার জন্য তারা অনেক সমস্যাগ্রস্ত। এর জন্য আপনি কি মনে করেন যে ভিসা বাণিজ্য যারা করেছেন সম্পূর্ণ দায়ভার তারা নেবেন? অফকোর্স আমি পুরা দায়ভার, আমি 95% দায়ভার দিচ্ছি তাদেরকে। এখন এখানে কোনো প্রবাসী এসে অবৈধ হইতে চায় না। অবৈধ কেন হবে? অবৈধ হইতে হলে আপনি বাকি 5 ভাগ কারে দিলেন এই দায়ভারটা? বাকি 5 ভাগটা কারে দিলেন? 95 ভাগ দায়ভার দিয়েছেন ভিসা বাণিজ্য করে যাদের। আমি জানি 95% হয়তো বিভিন্ন কারণ হইতেই পারে, একদম পুরা তো আমি বলতে পারি না, হয়তো বা কোনো কারণে কেউ হইতেও পারে, কিন্তু আমি জানি অধিকাংশ প্রবাসী যারা, আমি 95% ধরে রাখলাম যে আমি আকামা লাগাবো না, আমি পয়সা দিব না, বা আমি অবৈধ থাকবো, তারা হয়তো হইতেই পারে কোনো কারণে। কিন্তু
আমি 95% ধরে রাখছি এটা, যারা ভিসা বাণিজ্য করে, যারা তাদের ভিসা 10টার কথা বলে 100টা নিয়ে আসছে বিভিন্ন কারণ তাদের কোম্পানি তার কিনে, তার চাকরি দিতে পারতেছে না, তারা আকামা লাগাচ্ছে না, আবার এদের আকামা কাটে চলে গেলে আকামা না লাগালে আবার নতুন করে ভিসা পাচ্ছে, এরা আবার 7-8 লাখ টাকা করে তারা নিতে পারছে। এটা সম্পূর্ণভাবে ড্রাইভার আমি মনে করি যে কি এটা ড্রাইভার যারা ভিসা বাদল ভাই সমস্যা শুনলাম। বাদল ভাই, রব ভাই, আপনারা একটু আইডিয়া দেন এই ব্যাপারে সংক্ষেপে সমাধান, এই সম্পর্কে সমাধান শুনতে যাচ্ছি। সমস্যা শুনলাম, রব ভাই আপনাকে একটু পরে আসছে আপনার কাছে। সমস্যা শুনলাম, সমাধান সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলেন বাদল ভাই। ধন্যবাদ যুবরাজ। সমস্যা সম্পর্কে এখন আমরা যতটুকু দেখেছি, কুয়েত সরকার বর্তমানে, পূর্বে এটা সম্বন্ধে কুয়েত সরকারের এই প্রেক্ষাপটে তাদের ধারণা ছিল না। যখন বড় কোম্পানি বলতো আমাদের 10টা শ্রমিক আমাদের খারাপ, এদেরকে আকামালের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, অনেক শ্রমিক এইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে যে প্রেক্ষাপটটা আপনারা সবাই জানেন, বর্তমানে কুয়েত সরকারকে আমি এই প্রেক্ষাপটে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি কুয়েত সরকার, আমি গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কুয়েত সরকার এই প্রেক্ষাপটে শ্রমিকদের এত লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক অবৈধ হওয়ার পেছনে কুয়েত সরকার যেটা তদন্ত দেখতে পাচ্ছি, এটার জন্য দায়ী একমাত্র যারা ভিসার সাথে ভিসা ব্যবসার জড়িত, তারাই কোম্পানিগুলা। তার জন্য তারাও কুয়েত সরকার এই প্রেক্ষাপটে এটাকে রোধ করার জন্য ওরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় যারা এইসব ভিসা ব্যবসার জড়িত, যারা অবৈধ কাজ করে, তাদেরকে আইনের আওতায় ওরা নিয়ে আসছে অলরেডি। এবং আপনাদেরকে জানা রাখেছে এবং যারা ভিউ আছে তাদেরকে জানাচ্ছি, এখন বর্তমানে আর একটি প্রেক্ষাপট হলো এরা প্রত্যেকটি শ্রমিক অধ্যুষিত এলাকাতে এটা সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে এটা বিভিন্ন অফিসের মতো করে দিচ্ছে। শ্রমিকদের শ্রম বিভাগ খুলছেন এবং শ্রমিকেরা যদি ফার্দার যদি 1 বছর পরে অতিরিক্ত টাকা নিয়ে কাউকে আনা হয়েছে বা তাদের আসার পরে তাদেরকে আবার টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে, আবার তাদেরকে অবৈধভাবে অবৈধ করা হচ্ছে, এই প্রেক্ষাপট গুলো তাদেরকে শ্রমিকদেরকে জানানোর জন্য কুয়েত সরকার একটা অফিস করা হচ্ছে, এটা তো অবৃতমূলক। এবং সেই অফিসের মাধ্যমে ওনারা বলতে পারবেন যে শ্রমিকটা কেন অবৈধ হচ্ছে। এবং ইনশাআল্লাহ কুয়েত সরকার যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগেই আমি মনে করি ইনশাআল্লাহ এই আমাদের অবৈধ প্রবাসীদের হার অনেক অংশে কমে আসবে। ধন্যবাদ ভাই। আমরা আবার যেতে যাচ্ছিলাম আব্দুর মোল্লা ভাই, উনি সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। ফরিদ ভাই, আজওয়াদ ভাই 1 মিনিট, আমি একটু ভাই আমি এই ব্যাপারে একটা কথা বলি, শুনেন। বাদল ভাই যেটা বললো ভালো করে শুনলাম। আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনি অদৃশ্য হয়ে গেছেন। বলেন। না, অদৃশ্য মানুষের কথা আমরা শুনবো না। জি রবমালা ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ওই জায়গাতে আপনাকে একটু বলি, তারপরে আপনি একটু বলুন প্লিজ। আপনি একটু শুনুন রবমালা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রবমালা ভাই? আমি আপনাকে বলতে চাচ্ছি, তাহলে আপনার বলতে সুবিধা হবে। জি, এই যে বাদল ভাই অনেক অভিযোগের কথা বললেন, খুব সংক্ষেপে উনি আপনার সমস্যা বললেন, সমস্যার সমাধান কল্পে আমাদের করণীয় সম্পর্কে বললেন। সমস্যা, প্রবাসীদের সমস্যা কিন্তু অন্তহীন সমস্যা, আকামা জটিলতা, খাদ্য সংকট, অপরিশুদ্ধ বেতন, এরকম হাজারো সমস্যা। আপনি সমস্যা যখন খুঁজতে বেরোবেন তখন দেখবেন অগণিত সমস্যা, সীমাহীন সমস্যা। এই যে এত সমস্যার পাশাপাশি কিন্তু আমাদের বদনামও আছে। খুব সম্প্রতি আমাদের যে বদনামটা হচ্ছে, ভিসা জালিয়াতি, মানব পাচার, অর্থ পাচার ইত্যাদি সহ, এবং পূর্বেরও কিন্তু অনেক বদনাম আছে। এইসব বদনাম থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাদের করণীয় কি এবং কিভাবে সম্ভব? আমি সেই কথাটা বলতেছিলাম জোবেদ, আমি সেই কথা বলতেছিলাম। জি, যারা ভিসা বাণিজ্য করতেছে ওরা দায়ী না, ওরা সবসময় ফাঁক ফোকর খুঁজবেই, ওরা ফাঁক ফোকর খুঁজে ওদের লাভটা ওরা দেখবেই, এটাই নিয়ম। কিন্তু এইখানে ভিসা বাণিজ্য যারা করতেছে এদের কন্ট্রোল করবে বাংলাদেশ দূতাবাস কুয়েত, এদের কন্ট্রোল করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এদের কন্ট্রোল করবে আমাদের প্রবাসী মন্ত্রণালয়। এদের সাথে এইরকম কন্ট্রাক্ট থাকবে, এইরকম কন্ট্রাক্ট থাকা উচিত যে এই শ্রমিক যদি এসে অবৈধ হয় এবং এই শ্রমিক যদি এসে কাজ না পায়, এই শ্রমিকের যদি 2 বছরের কন্ট্রাক্ট থাকে তোমাদের সাথে, এই কোম্পানির সাথে, যদি কোনো কারণে শ্রমিককে পাঠাই দিতে হয় তাহলে 2 বছরের পুরা ক্ষতিপূরণ দিয়ে এই শ্রমিককে দেশে পাঠাইতে হবে।
এর জন্য আমি দায়ী করব ভিসা ব্যবসায়ীদের নয়, আমি দায়ী করব যারা নাকি এদের ফাঁক ফোকর সৃষ্টি করে দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ দূতাবাস বলেন, আমাদের প্রবাসী মন্ত্রণালয় বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, এদের আরো স্ট্রিক্ট হইয়া কাজ করা দরকার বলে আমি মনে করি। খালি আমরা ওই যারা ভিসা বাণিজ্য করতেছে শুধু এদের উপরে দোষ চাপাবো, এদের তো সুনামও আছে। সুনাম আছে মানে ওরা গভর্নমেন্টের চেয়ে, সমাজসেবক গভর্নমেন্টের হয়ে খাতে যায়। যে লোক আসছে অনেক অনেক লোক, অনেক বেশি লোক এই বিষয় ব্যবসাটা নিয়ে এসে সুবিধা করে দিচ্ছে। হ্যাঁ, এই বিষয় ব্যবসায়ীদের অবদানও আছে, কিন্তু অবদানের উপরে যারা নাকি অবৈধ বিষয় ব্যবসা করছে আমরা ওদের ঘৃণা করি। যারা নাকি অবৈধ বিষয় ব্যবসা করছে এদের আমরা ঘৃণা করি, এদের আমরা তাচ্ছিল্যের চোখে দেখি। কিন্তু এইখানে যারা নাকি আপনি যদি হিসাব করেন গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু লোক কম আসছে, অনেক কম লোক আসছে। ভিসা যারা বাণিজ্য করছে এদের মাধ্যমে অনেক লোক আসছে। আমি কথা বলবো এটা, এর জন্য আমি বারে বারে বলতেছি একটা জিনিস, যে ওদের সাথে যদি কন্ট্রাক্টর স্ট্রিক্ট কন্ট্রাক্ট থাকে এমবিসির সাথে, যে তোমরা যে 5 জন লোক নিয়ে আসলাম, এই 5 জন লোকের থাকা খাওয়া বেতন যদি তোমরা যদি ফেলির হও, ইফ ইউ ফেইলুর, তোমাদের এদের বেতন ভাতা দিয়া 2 বছরের কন্ট্রাক্টের টাকা দিয়ে এদের দেশে পাঠাইতে হবে। এই ধরনের স্ট্রিক্ট কন্ট্রাক্ট থাকতে হবে। আমি অনেক শ্রমিকের সাথে কথা বলছি, ওদের কাছে কোনো কন্ট্রাক্টই নাই, ওরা কন্ট্রাক্ট চোখেই দেখায় নাই, ওরা শুধু সাইন করছে। এরকম অনেক অনেক উদাহরণ আমরা দিতে পারি। কাজে কাজে এইসব দোষ খালি ওই যারা ভিসা ব্যবসা করে ওদের উপর চাপাইলে হবে না। আমাদের গভর্নমেন্টের দিকে তাকান আপনারা, আমাদের ফয় দে আর নট স্ট্রিক্ট, মোর স্ট্রিক্ট। কারণ এইখানে একটা গাপলা সবসময় হচ্ছে, যদি হয়েই থাকে, গভর্নমেন্ট if government wish to control this, they can control it very easily, আমি মনে করি। কাজে জি কাজে শুধু জি, বিষয় আপনার কাছে ব্যবসায়ীদের আবারও দোষ আসছি, দিয়ে লাভ নেই আপনার ভাই। কাছে আবারও আসছি। আমরা কিন্তু 1 ঘন্টার কাছাকাছি সময় চলে এবং এসেছি, আমাদের এবং এবং আমাদের এবং আমাদের এই আমাদের বিষয় আলোচনা শেষ ব্যবসায়ীদের, করতে হবে। রব বিষয় ভাই, ব্যবসায়ী যারা গডফাদার আবারও হিসেবে আসছি। কাজ রব করছে, ভাই, যারা নাকি রব ভাই, যারা নাকি আপনি কি আমাকে ফ্রন্ট শুনতে লাইন, পাচ্ছেন? যারা নাকি ফ্রন্ট, যারা আমি কথাটা শেষ করি নাই, যারা জি নাকি ফ্রন্ট লাইটে বিশ্ব ব্যবসা করছে, এর চেয়ে বেশি দোষী হলো যারা নাকি গডফাদারের কাজ করছে। এদেরও ধরা হোক, এদেরও বিচার হোক, সেটা আমরা চাচ্ছি। জি জি, আপনার কাছে আবারও আসছি থ্যাংক ইউ। এবং আমরা খুব 1 ঘন্টার কাছাকাছি সময় আসছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমাদের 2 সম্মানিত অতিথির কাছে রাখতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব প্রকৌশলী মোহাম্মদ ফরিদুদ্দিন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জনাব আব্দুল হাই মামুন। সমস্যার কথা শুনলাম আমাদের যুবনেতার কাছে, সমস্যার সমাধান কল্পে সমস্যা, আরো সমস্যার কথা শুনলাম এবং করণীয় সম্পর্কে শুনলাম। তবে এই যে করণীয়, অর্থাৎ প্রবাসী ভিসা ব্যবসা অনেকেই করছেন, ভিসা ব্যবসার দের খপ্পরে পড়ে অনেকে সর্বস্ব হারা হচ্ছেন, বিটে মাটি হারা হচ্ছেন। এই 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 পরিস্থিতিতে আপনারা শুনতে পাচ্ছেন, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কি করা যেতে পারে? ফরিদ ভাই দিয়ে শুরু করি, তারপরে আসছি মামুন ভাই। একই প্রশ্ন, খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় খুব শেষ পর্যায়ে। ধন্যবাদ হাজুয়াত ভাই। আসলে এখানে আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা এখানে কিছু এটা করতে পারবো না, আমরা শুধু বলতে পারবো। কিন্তু যারা করণীয়, যারা কর্মকর্তা, যেমন পরামর্শ। রব মওলা ভাই বলে গেছে, যারা এখানে এটার ধারক বাহক, এরাই সবকিছু করতে পারে। এরা যদি উদ্যোগ নেয়, এরাই সবকিছু করতে পারে। এদের যদি দুর্বলতা থাকে, তাহলে সেখানে আর কোনো কিছু হবে না। এদের ভিতরে দুর্বলতা না থাকে, যদি স্ট্রিক এরা থাকে, এরা যদি সেই নিয়ম কানুন তো আছে, নিয়ম কানুন আগে ছিল, এখনো নিয়ম কানুন আছে, কিন্তু নিয়ম কানুন কোনো ফলো আপ করা হয় না, দেখা হয় না, নিয়ম কানুন মানা হয় না। ওই বলে যে এই ফর্মে সাইন করো, যারা আসতেছে এদেরকে ওই নিয়ম কানুন পড়তেও দেয় না, এদেরকে বলে তোমরা সাইন করো বাস। এরা তো মজবুরিতে সাইন করে দিয়ে দিচ্ছে, শেষ। পরে দেখছে যে কি হয়েছে। কিন্তু কথা হলো, সে দেখবো যে ওখানে নিয়ম কানুন কি আছে, এটা ফলো আপ হইতেছে না, এটা দেখবো কারা? এটা দেখবো কর্মকর্তারা। যেমন আমাকে বাংলাদেশ দূতাবাস, আমার মনে হয় এদের দেখা উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয় দেখা উচিত। এরা একটা আইন করলে, একটা যদি যে কোনো একটা আইন শুরু হয় বা করা হয়, তাহলে এটার ফলো আপ করতে হবে। ফলো আপ না করলে এই আইনটার কোনো গুরুত্ব থাকে না। সেক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আইন করলো, সাথে সাথে আবার জরিমানা শুরু না, করে দিল। প্রশ্নটা ছিল এরকম আসলে, প্রবাসীরা ভিসা বাণিজ্য যারা করছেন তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন, সর্বস্ব হারা হচ্ছেন এবং অনেকে বিটিমারি হারা হচ্ছেন। এই যে প্রবাসী, নিশ্চয়ই আমাদের সচেতন নয়, আমাদের বাংলাদেশের অনেকটা সেরকমই বলে থাকেন অনেকে। তো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের করণীয় কি, কার দায়িত্ব
কোন জায়গা থেকে কি করতে পারেন প্রবাসী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং কি করা যেতে পারে ওই সম্পর্কে যদি একটু খুব সংক্ষেপে বলেন। না ওইটাই তো বললাম, যেটা রবমালা ভাই যেটা বলে গেছে ওইটি আমাদের এখানে। আমরা প্রবাসী, সেও প্রবাসী। এখন আমরা কোনো কথা বললে তো আমাদের কথায় কোনো কার্যকরী হবে না। কারা করতে হবে? যারা এরা দায়িত্বে আছে তারাই এটা করলে। আপনি টিভিতে প্রতিনিধি করেন, এখন আপনি যদি কথা বলেন তাহলে আপনার কথাটাই আপনার চ্যানেলে কার্যকর হবে। আমি যদি বলি সারাদিন আমার কথা কোনো কার্যকর হবে না, তুমি বলবো যে তুমি কে, তাই না? ঠিক এরকমই এখানে যাদের দায়িত্ব কর্তব্য আছে তারাই যদি এই ব্যাপারে মনিটরিং করে কেসগুলি, বাস্তবতা যায় দেখে যে আমাদের লোকগুলি যেখানে আসলো এরা কোথায় কি কাজ করতেছে, কোথায় থাকতেছে, কি খাইতেছে, এদের বেতন পাইতেছে না পাইতেছে, এরকম রাস্তায় রাস্তায় ঘুরিয়া বা ব্রাকে যায় কোম্পানিতে যায়, তাদের দেখাশোনা করা উচিত, রিপোর্ট নিয়ে আসা উচিত ওখান থেকে। যেমন আমি এখানে প্রায় দেখি যে যারা ক্লিনার এখানে কাজ করে ওদের সাথে আমার সাথে কথাবার্তা হয়, এরা সব কথাগুলি বলে যে কত কষ্টে আছে, আপনি কিরকম আপনি একটা জিনিস বলছিলেন, বর্তমান যারা আছেন তারা হয়তো বা দেখভাল করছেন না, অতীতে যারা দূতাবাসের কর্মকর্তা ছিলেন, সম্মানিত কর্মকর্তারা, তারা কি এরকম দেখভাল করেছিলেন? প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে, প্রবাসীদের কাছে গিয়ে তাদের সমস্যা শুনেছিলেন, তাদের সমস্যার সমাধান কল্পে কাজ করেছিলেন? এটা তো দেখি না কোনো সময় এরকম তেমন একটা গুরুত্ব দিয়ে কেউ কোনো কাজ করে না। এটা তো প্রথম থেকে অনেক আগে থেকে হয়ে আসছে। সেই আচ্ছা, আপনি কি নজরুল ইসলাম খান জি যখন এখানে ছিল অ্যাম্বাসেডর হিসেবে, জি জি কত বছর আগে, তখনও এরকম দরপাক করে হয়েছে না রমমালা ভাই? তখনও জি জি তখনও কিন্তু অনেক কিছু হয়েছে, অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটেছিল। হ্যাঁ জি ঘটনা ঘটছে, তাই না? তাহলে এটা জি। অনেক আগে থেকে হয়ে আসছে, এরা সবাই জানে যে কোনটা কোন জায়গায় কি করতে হবে, সবারই সবকিছু জানা আছে। কিন্তু আপনি কি ওই মনে পর্যন্ত করেন, আমরা আপনি বসে কি থাকি। মনে করেন প্রতি মাসে বা 2 মাস পর পর একটা সেমিনারের প্রয়োজন, যে প্রবাসীদের ব্রিফ দেওয়ার প্রয়োজন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরকম একটা সেমিনার করা যেতে পারে প্রতি মাস বা প্রতি 2 মাস পর পর ম্যাক্সিমাম? হম, এটা তো করলে তো এটা ভালো হয়। এটা তো শোনার মতো সময় নাই, কারা শুনবে এই কথা? সেমিনার আপনি করবেন ঠিক আছে, ওখানে দেখবেন যে বলার অনেক লোক আছে, অনেক লোক অনেক কিছু বলতে চায়, কিন্তু শোনার মতো তো লোক নাই। এত সময় দিয়া কে শুনবো কথা? বুঝছেন কথা? জি জি, আব্দুল হাই মামুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমাদের কাছ থেকে অনেক সময় দেখবেন যে বলে অনেকদিন যে ধরে ভাই দুই অনুপস্থিত মিনিটে ছিলেন, আমাদের অনেক আপনি এক আলাপ মিনিটে আলোচনা কথা শেষ শুনেন। করেন। জি আমি বলি, আমি জি বলতে বলেন পারবো? যে শেষ করে দেন ভাই, শেষ করে দেন, অনেক সময় 1 ঘন্টা হয়ে গেছে ভাই। জি, আপনি আচ্ছা, কি শুনতে তাহলে পাচ্ছেন? শুনেন। আমি বলছি, এই যে ভিসা, এটা ট্রেডিংটা এটা বন্ধ হবে না। যাতে যেই লঙ্কায় যাবে সেই রাবণ হবে, বুঝছেন? একটা কথা। আর এটা হইলো, আমরা পরিচিত এখানে আসছি ক্লিনার হিসাবে। আমার মতে এই ক্লিনিংটা যে ট্রেডিং আছে, এই ক্লিনার ট্রেডিংটা আমাদের বাংলাদেশে বন্ধ করা উচিত। আমাদের সরকারের কাছে অনুরোধ, আর ক্লিনার যাতে বিদেশ কুয়েতের মাটিতে খাটালি না হয়, ক্লিনার দেবে। আমি দক্ষ অনুরোধ করি। লোকের মানে ব্যাপারটা আপনি ইন্ডিয়ান জোর দিতে বলছেন, এইটা দক্ষ তারা লোকের যদি ব্যাপারটা জোর দিতে। বছরই আসিয়া এই বেতন তো বাংলাদেশে রুজু করতে পারবে সে, জি রোজগার করতে পারবে। স্যালারি আছে, গার্মেন্টস সেক্টর আছে, বহুত ধরনের সেক্টর আমরা বা আমরা এটা একটা সুন্দর কথা, কিন্তু এগুলোতে তারা ফার্স্ট জি পাবে। ক্লিনার বন্ধ করে দাও, আর দক্ষ লোক ক্লিনিংটা নিয়ে আমি আসো। চাই না, বুঝছেন? জি আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা হইলাম ক্লিনার। আমাদের জি পরিচয়, এই পরিচয় এইটারে আমরা একটু মিটাইতে হইব। এই এই জন্য জিনিসটারে তো আমরা আমাদের মূল্য কোথাও নাই। পাঠাইতে হবে, এই জন্য ডক্টর আমাদের ইঞ্জিনিয়ার মূল্য পাঠাইতে, কোথাও নাই। টেকনিশিয়ান পাঠাই, এরকম এই জিনিসটারে আমার মত হইলো কুয়েতে এই জিনিসটা আমরা ক্লিনার যে বন্ধ করা হোক, সরকারের কাছে অনুরোধ করি। আর আমরা ক্লিনার জাতি হিসাব, এখন তো আমরা মোটামুটি অনেকটা ডেভেলপ হইয়া আমরা এই গ্রানিটা আমরা বুঝতে চাই। তো আমরা জি আমরাও একটু দক্ষ, আমরাও ভালো কাজ জানি, আমাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শুধু জি ক্লিনার নাই। এই জি জিনিসটা আমরা প্রচার করতে হইব, বা আমরা এটা দেখাইতে হইব। জি আমরা অনেক কিছু দেখাই। আর আমরা এখন আমাদের বাজেট, পাকিস্তানের বাজেটটা কি 50% বেশি। এটা তো আমাদের অনেক কিছু পাওয়া। আমাদের পার ক্যাপিটাল ইনকাম গেছে এখন 2,200 কত ডলারে গেছে, যেখানে ইন্ডিয়ার আছে $1,800। তো আমরা মনে করি এইটাই ছোটখাটো কাজগুলো এখন আমরা বাদ দিলাইতাম, বুঝছেন? কিছুটা সম্মানের সহিত আমরা তাকান চাই। আমরা উদ্দেশ্য এইটাই, যে সম্মানটা যাতে আমরা দেশ এবং জাতির সম্মানটা অর্জন করতে পারি ক্লিনার দিয়া। আর এরকম ভিসা দিয়া, আর এখানে সব যে আমরা ক্লিনার, তারা মনে করে সারা দুনিয়ায় মনে করে আমরা শুধু ক্লিনই করি। আমরা আরো কিছু আমরা জানা আছে, অনেক কিছু আমরা পারি। আমরা নাসা তো আমাদের লোক কাজ করে, এটা কিন্তু জানার সবার দরকার আছে। জি জি, নাসাতে জি
ওই সব যেখানে আমরা আছি সেখানে যারা মনে করে শুধু আমরা ক্লিন করি এইটা না, আমাদের যেমন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সায়েন্টিস্ট আছে, অনেক আছে, দক্ষ লোক নিশ্চয়ই। যে আমরা ভালো ভালো পোস্টগুলো আসমু আর ক্লিনিংটা এটা সরকারের কাছে অনুরোধ করি ভাবে যে আর আমরা লেবার ক্লিনার হিসাবে আর আমরা চাই না। জি জি আমরা জি আমি আমরা মনে হয় 1 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করছি। শেষের কথাগুলো আমি শুনবো, বাদল ভাই দিয়ে শুরু করতে চাই। শেষ ব্যবসা সম্বন্ধে আমার অপিনিয়ন এটা হইলো যে যেই যাইবে ব্যবসা ট্রেডিংটা বন্ধ হইব না, এই একজনের ব্যস্ত বুঝছেন, বিষয়টা বিক্রি হইবেই, এটা বন্ধ করতে কেউ পারবে না। যার কারণে আমরা ক্লিনার সেক্টরটা বন্ধই করছি, ক্লিনার ব্যবসা আমরা বহুত কিছু শুনছি, বহুত সহ্য করছি, আর ভালো লাগে না বুঝছেন। জি আল্লাহ আপনাদের বানা হরক্কা। জি জি আমি বাদল ভাই শেষের কথা আপনার কাছ থেকে শুনতে চাই, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। শেষের একটা বক্তব্য আপনি দিতে চাচ্ছেন। এত প্রসঙ্গ এসেছিল সমস্যা সমাধান কল্পে করণীয় সম্পর্কে, সমস্যা শুনেছি, সমাধান শুনেছি, করণীয় সম্পর্কে শুনেছি। এই যে এতগুলো বিষয় নিয়ে আলাপ করছি, সামগ্রিক বিষয়ের উপর সংক্ষেপে কিছু বললে। আমি ধন্যবাদ বাদল ভাই, আমার ধন্যবাদ জুবাইদ ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে খুবই ধন্যবাদ জানাচ্ছি জুবাইদ ভাইকে এবং আকার যাত্রা আজকের এই চ্যানেলটাকে, এবং সবথেকে খুশি আজকে আমার খুব পরিচিত এবং প্রিয় মুখদের সাথে আমি আজকে লাইভে যুক্ত হয়েছি। আমি আমার সিনিয়র ভাই আব্দুল হাই ভাই আমার খুব শ্রদ্ধাভাজন, খুবই ভালো লোক। আমি খুব খুশি হয়েছি আজকে ওনার সাথে টকশোতে আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনামধন্য সাংবাদিক রব মাওলা ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, যার সাথে আমি অনেক প্রোগ্রাম আমিও করেছি, আমাদের এই ফরিদ ভাই। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব খুশি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে লাইভে কথা বলতে পারার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা ভিউয়ার্স আছে, বিভিন্ন লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনেক ধৈর্য ধরে যারা আমাদের কথা শুনছেন। আমি আপনাদের সকল ভিউয়ার্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি সর্বশেষ বিভিন্ন প্রেক্ষাপটে আপনার কথা, যেসব কথাবার্তা হয়েছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমি আব্দুল ভাই, রব মামলা ভাই, ফরিদ ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, সবাই সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন। তো আমি এই প্রেক্ষাপটে একটা যে সংক্ষেপে জিনিসটা বলতে চাইছি সামগ্রিকভাবে, হ্যাঁ, সেটা হলো যদি আমরা এই সমস্যা থেকে সমাধান হতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা যারা আছি, আমাদের যেমন ফরিদ ভাই একটা কথা বলছে, আমাদের কিছু করার নাই। আসলে করার নাই ঠিকই, কিন্তু কারণ সেখানে হলো যে আমাদের রাজনৈতিক সামাজিক অঙ্গন থেকে যে যাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, যারা শ্রমিকদেরকে, আমি অনেক কোম্পানির লোকের সাথে শ্রমিকদের, আমি যেহেতু যুবলীগের নেতৃত্ব দিচ্ছি এবং আমি আমার একটা আঞ্চলিক শ্রেণী সমিতির আমি একটা নেতৃত্ব দিচ্ছি, আমি শ্রেণী সমিতির সভাপতি। আমি অনেক লোকদেরকে নিয়ে, আমি নাম বলবো না এখন, কাউকে ছোট করতে চাই না, অনেকের কাছে গেছি সেখানে, যে যারা আসছে এবং এখন তাদের আকামা লাগানো হয়নি, তাদেরকে কেন দেওয়া হচ্ছে, এইসব প্রেক্ষাপটে অনেকের সাথে আমি কথাবার্তা বলছি, অনেক হচ্ছে। আমি যখন হ্যাঁ এটা করে দিচ্ছি, কিন্তু ঠিক মতো করে দেওয়া হয় না, অনেককে আবার ছুটিতে দেওয়া হচ্ছে, আবার টিকিটটা পর্যন্ত দেওয়া হয়নি। এইটা অনেকটা অবিচার, অন্যায় হয়েছে এটা আমাদের শ্রমিকদের প্রতি। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হলো, আমাদের করার আছে, তবে কিভাবে করা আছে, আমাদের রাজনৈতিক সামাজিক অঙ্গন থেকে আমরা কিন্তু রাজনীতি করি আমাদের নেতৃত্বে, আমাদের রাজনীতি করাতে আমাদের এই যে বিষয় দালালদের, বিষয়ের বড় 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 কোম্পানিদের মালিকরা কিন্তু আমাদের রাজনীতিটাকে তারাই নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে দিয়ে। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের নেতৃত্ব থেকে উঠে যাবে না, এই বিচার দালালেরা, যা বড় কোম্পানির লোকেরা যারা, তাদের কারণে তারা আমাদের রাজনীতি অঙ্গনে এসে, সামাজিক অঙ্গনে এসে তারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারাই আমাদের মুখ বন্ধ করে রেখেছে, যার কারণে আমরা সেখানে মুখ খুলতে পারি না। এইটা হলো মেইন একটি কারণ। যেদিন দেখবেন আমরা রাজনৈতিক সামাজিক অঙ্গন থেকে বিচার দালালেরা যখন উঠে যাবে আর নেতৃত্ব শূন্য হবে, তখন দেখবেন আমাদেরও করার আছে। আজকে আমরা দূতাবাসে আমরা কথা বলতে পারি না, কেন পারি না? আমাদের নেতারা যাই আমাদেরকে যারা বলে, ওরা যাই বলে যেন কি হ্যাঁ ওরা আগে দখল করে যাকে দূতাবাসটা। এইখানে আমি মনে করি আমাদের কুয়েত সরকার যে উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগকে এখন বাংলাদেশ দূতাবাস সবচেয়ে বড় জিনিস। আমাদের কুয়েতের পরেই আমাদের বাংলা দূতাবাস এটা নিয়ে ইয়ে করতে হবে।
এটা দেখতে হবে মানে আন্তরিকতার সাথে। একটা শ্রমিক যখন ইন্ডিয়াতে দেখেন, আমি বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশের লোক শ্রমিকদের দেখেন, কোন একটা লোক যায় তারা কেন গেছে কি আছে সব খুঁটিনে সব কিছু খুঁজে এটা বাংলা ও দেশের দূতাবাস যায়, কিন্তু বাংলাদেশ দূতাবাস আমরা সে ধরনের প্রেক্ষাপট আমরা পাই না। আমাদের বাংলাদেশ দূতাবাস করে সে ধরনের আন্তরিকতা হতে হবে, এবং বাংলাদেশের ফরেস্ট মন্ত্রণালয় যদি সেরকম ডিগনিশন থাকতে হবে যে ওরাও বলতে হবে যে আমাদের দেশে যে আমাদের বাংলাদেশে আসছে কেন আসছে এরা, এই প্রেক্ষাপট থাকে যে এদের জবাব দিতে হবে একটা লোক আসছে কিভাবে আসছে, যে এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে, বিটা জমি বিক্রি করে গেছে, এবং যদি তারা ফিরে আসে আমাদের সেই জবাব দিয়ে আমরা বাংলাদেশে দিতে হবে তাহলে। এবং সমন্বয়, বর্তমান যে সমন্বয়টা এগিয়ে এসেছে, এই সমন্বয়টা যদি বাংলাদেশ দূতাবাস করে এবং বাংলাদেশের ফরেস্ট মন্ত্রণালয় করে, আমি মনে করি আমাদের কুয়েতে প্রবাসীরা আমরা আমাদের সুনামের জায়গায় আমরা আসতে পারবো, এবং আমাদের অবৈধভাবে কোনো বাংলাদেশি থাকবে না, অবৈধ কথাটাই থাকবে না। আমার মতামত এটুকু। আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য ভুলভ্রান্তি হইতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যারা আমার সাথে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি, যারা লাইভে আছেন এখানে সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ধৈর্য সহকারে আমাদেরকে লাইভে দেখছেন, তো আন্তরিক ধন্যবাদ। আমাদের কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বলবো যেটা বাদল ভাই অনেক কথা বলছে, এখানে রব ভাই অনেক কথা বলছে, হাই ভাই সুন্দর একটা কথা বলছে যে আর ক্লিনার যেন এখানে না আসে, আমাদের মান সম্মান তো সব গেছে, আর যেন না যায়। এখন আমাদের প্রফেশনাল যারা লোক আছে যারা তাদেরকে নিয়ে আসা হোক, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশায় আমাদের পেশায় অনেক লোক যারা বেকার অবস্থায় আছে দেশে, খুঁজলেই পাওয়া যাবে, তাদের ওই ধরনের বিজ্ঞপ্তিতে ওই সমস্ত লোকের যদি ব্যবস্থা করা হয় এখানে, যেটা করতে পারবো সরকার থেকে সরকার, এরাই যদি এই হাতটা এখানে দেয় তাহলে আমার মনে হয় এটা সফলতা লাভ করতে পারবো, এবং সেটি আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর হবে। যেমন আগের অ্যাম্বাসেডার যেমন মেজর জেনারেল আসাউদ্দিন সাহেব বলে গেছে যে নারী শ্রমিক যেন কুয়েতে না আসতে পারে, সেই ধরনের একটা ভূমিকা আমি দেখছি, একটা বক্তব্য সে কথা বলছে যে নারী শ্রমিক যেন কুয়েতে না আসে। এরকম যদি উদ্যোগ যদি নেয় তাহলে ইনশাআল্লাহ, যদি অ্যাম্বাসেডার এরকম উদ্যোগ নেয়, এখন যে নতুন আসবে সে যদি এরকম উদ্যোগ নেয় তাহলে আমরা অনেক এখানে মান সম্মান আরো আগায় নিতে পারবো, উপরের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাইবো, জানাই এখানে আজকের আকার হাজিবত ভাই সবাইকে ধন্যবাদ, সালাম জানাই শেষ করলাম। ধন্যবাদ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই মাহমুদ ভাই, খুব সংক্ষেপে শেষের কথা। আপনার সবার কাছে আমার সালাম রইল, অনেক কিছু বলছি, যাই হোক আমাদের অন্তরটা কিন্তু অন্তরের মধ্যে দেশপ্রেমটাই আছে, এটাই আমাদের বড় জিনিস। আমরা দেশের মান সম্মান যাতে রক্ষা হয় এটাই আমরা চাই। আর সবার প্রতি আমার সালাম রইল। আপনারা যদি কোনো কিছু বলি থাকি, যদি ভুল হয় তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না, নিশ্চয়ই চমৎকার আলোচনা করেছেন, নিশ্চয়ই। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনারা সবার মঙ্গল কামনা করি, আর আল্লাহ আপনারা সবাই ভালো থাকুন। আব্দুর রহমান ভাইকে কি আমরা পাচ্ছি না হারিয়ে ফেলেছি? হারিয়ে ফেলছেন, ঘুরতেছে। আমরা কি একটু অপেক্ষা করবো, আধা মিনিট 30 সেকেন্ড? আব্দুর রহমান ঘুরতেছে। বাদল বাদল ভাই দিয়ে শুরু করেন, ইমামউদ্দিন বাদল ভাই দিয়ে শুরু করেন, একটা গান গাইবো নাকি বাদল ভাই? ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে। না ভাই, আমি একটা গান না, আজকে অনুরোধ করছি না, কারণ টুপি মাথায়, তবে ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে সেটা নিশ্চয়ই অনস্বীকার্য, উনি ভালো একজন গায়ক। আমরা রবমুল্লা ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, উনি কিন্তু আবার গজল গাইতে পারে, টুপি মাথায় দিয়ে নাচ করতে পারে, নাচ। জি, শিশু কবিতা আবৃত্তিকার। আমি গতকাল একটা অনুষ্ঠানে ওনাকে উপাধি দিয়েছিলাম, আমাদের বিশিষ্ট সাংবাদিক সংগঠক জনাব আব্দুর রহমান সাহেবকে। তাহলে আমরা সম্ভবত ওনাকে পাচ্ছি না। আকাশ যাত্রার আজকের এই ফেসবুক লাইভে কুয়েতের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, প্রাণবন্ত আলোচনা হয়েছে। কুয়েতের সমসাময়িক অনেকগুলো বিষয় উঠে এসেছিল, শ্রমিকদের সমস্যা সমাধান কল্পে, করোনা এই পরিস্থিতিতে আমাদের করণীয়, এবং করোনা এই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি, সামগ্রিক বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে, এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কিন্তু আলোচনা হয়েছে। মোটামুটি আমাদের প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, যিনি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি, জনাব ইমামউদ্দিন বাদল, কুয়েত যুবলীগের সম্মানিত আহ্বায়ক, এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই মামুন, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন
মরলিকার সম্পাদক, IMF ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুর রউফ মোল্লা, আপনাদের চারজন সম্মানিত অতিথিকে আকাশ যাত্রার আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা জানাচ্ছি আপনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো, আর আমাদেরকে যারা দেখছিলেন এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্সদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ দীর্ঘ সময় ধরে আপনাদের আমাদের কথাগুলো আপনারা শুনছিলেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।